ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা যে আলোচনাটা করছিলাম, সেন্ট্রালাইজ ফাইন্যান্স বা বর্তমান যে সিস্টেমে ফাইন্যান্স হচ্ছে, সেই ফাইন্যান্সে কি হবে, ধনী আরো ধনী হবে, এবং যত সুযোগ সুবিধা, যত সিস্টেম, এই বেশিরভাগ লোক যারা অলরেডি ধনী আছে তাদেরকে আরো ধনী করার জন্য। তাহলে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এর মধ্যে 63.5 মিলিয়ন মানুষ হচ্ছে মিলিয়নিয়ার। অর্থাৎ এই পৃথিবীতে মাত্র 63.5 মানে 6.5 কোটি মানুষের মতো লোক হচ্ছে কোটিপতি, যেটাকে বলি আমরা মিলিয়নিয়ার। আর 794 কোটি মানুষ মিলিয়নিয়ার না এই পৃথিবীতে। তাহলে যাদের কাছে এনাফ টাকা আছে, যাদের কাছে এনাফ রিসোর্স আছে, এই সংখ্যাটা মাত্র, আমি 7 কোটি ধরে নিলাম ভাই, বা 10 কোটি ধরে নিলাম, বা আমরা এটা বোঝার স্বার্থে 6.5 কোটিকে ধরেন 8 কোটিতে নিয়ে গেলাম। তাহলে 800 কোটি মানুষের মধ্যে যদি 8 কোটি লোক মিলিয়নিয়ার হয়, কোটিপতি হয়, তাহলে এই পৃথিবীতে মাত্র 1 ভাগ লোক হচ্ছে কোটিপতি, মিলিয়নিয়ার, বা 1 ভাগের চেয়ে কম। বাকি 99% মানুষ পৃথিবীতে মিলিয়নিয়ার না। তা এই 99 ভাগ মানুষের জন্য কি করা হবে? এখন আরেকজন, আমি একটা রেস্টুরেন্টে গেলাম, আরেকজন ইলিশ মাছ দিয়ে বা গরুর মাংস দিয়ে খাবার খাচ্ছে, এতে কি আমার পেট ভরে যাবে? আমি একটা ব্যাংকের সামনে গিয়ে দেখলাম প্রচুর লোক টাকা জমা দিচ্ছে, টাকা উঠাইতেছে, ব্যাংকের লাইটিং, ব্যাংকের ডেকোরেশন ফার্স্ট ক্লাস, তাতে কি আমার দারিদ্র্য ঘুচে যাবে? নো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে যে এই পৃথিবীতে যে সিস্টেমটা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসতেছে, সেটা দিয়ে আমার দারিদ্রতা, আমার অসচ্ছলতা দূর হয়নি, অথবা আমি কোটিপতি হইতে পারি নাই। তাহলে আমাকে এমন একটা সিস্টেম খুঁজে নিতে হবে, যেই সিস্টেমে আমি আজকে কোটিপতি না হইলেও, আমি সচ্ছল না হইলেও, আমি আজকে মিলিয়নিয়ার না হইলেও যাতে মিলিয়নিয়ার হতে পারি। ডিফাই ক্লাব আপনাকে বলছে, আমাকে বলছে, আমি পৃথিবীর যে কোনো জায়গায় বাস করি না কেন, আমি যদি জিরো থাকি, তাহলে ডিফাই ক্লাবের মাধ্যমে আমি হিরো হতে পারবো, আমি মিলিয়নিয়ার হতে পারবো। তাহলে ডিফাই ক্লাবের এই সিস্টেমটা, কিভাবে আমরা মিলিয়নিয়ার হব, সেটা প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। আজও এরই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব। তো আমরা এটাকে ডিটেলস আলোচনায় না যে আপনাদেরকে কিছু ক্লু দিব, যে ক্লুগুলো স্টাডি করে আপনি নিজে আইডেন্টিফাই করতে পারবেন যে এই আলোচনাটুকু কোনো কনভিন্স করার জন্য বা আপনাকে বিমোহিত করার জন্য না, বরং এটা একটা রিয়েল, এটা একটা ইমপ্লিমেন্টেড, এবং এটাকে বাস্তব জীবনে প্রয়োগযোগ্য একটা আইডিয়া। আইডিয়া কেন বলছি? আমরা জানি, আমরা আমাদের লাইফটাকে চেঞ্জ করতে চাই। বলা হয় যে এন আইডিয়া ক্যান চেঞ্জ ইওর লাইফ। একটা আইডিয়াই আপনার জীবনকে বদলাতে পারে। একটা আইডিয়া মানব জীবনকে বদলাতে পারে। দেখেন টমাস আলভা এডিসন বাল্ব কিভাবে আবিষ্কার করতে হয়, এই আইডিয়াটা উনি তৈরি করেছেন। এখন পৃথিবীতে রাত এখন দিন হয়ে গেছে কিভাবে? আলোর মাধ্যমে। এটা আবিষ্কার করেছেন একজন, একটা আইডিয়া আবিষ্কার করেছেন। আজকে ইন্টারনেট বলেন, আজকে মোবাইল ফোন বলেন, টেলিকমিউনিকেশনস বলেন, এইরকম পৃথিবীতে প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া আসতেছে। এই সকল আইডিয়ার মাধ্যমে মানব কল্যাণ হচ্ছে, মানুষ আরো আগায় যাচ্ছে। ঠিক একই রকম ভাবে ডিফাই ক্লাব হচ্ছে একটা আইডিয়া, ডিফাই একটা আইডিয়া, এবং ডিফাই ক্লাব সেই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করছে। সো এই আইডিয়াটাকে আমরা যদি এটার রুটসে যেতে চাই, তাহলে আমাদেরকে সেন্ট্রালাইজ ফাইন্যান্সটা বুঝতে হবে। সেন্ট্রালাইজ ফাইন্যান্স এটা কি? এটা বর্তমানে যেটা চলতেছে, আমি কারোর সাথে বিনিময় করব, আমি অর্থনৈতিক একটা সেবা নিব, তাহলে আমাকে একটা প্রতিষ্ঠানের কাছে যেতে হবে, এবং একটা দেশ থেকে আরেকটা দেশে অর্থনৈতিক লেনদেন করতে গেলে এটা এক্সচেঞ্জের প্রয়োজন, ব্যাংকের প্রয়োজন। সো এই জিনিসগুলোকে বলা হয় ট্রেডিশনাল ফাইন্যান্স। তো এই ট্রেডিশনাল ফাইন্যান্সে একটু আগে বলছিলাম, যার টাকা আছে তার আরো টাকা হবে। এখন ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স এটার অল্টারনেটিভ। এখানে বলা হচ্ছে যে আপনার টাকা না থাকলেও, ইচ্ছা শক্তি থাকলেও আপনি কি করতে পারবেন?
আপনি আগায় যেতে পারবেন। সো এই কনসেপ্টটার রুটসটা কেন মানুষ মানুষের সাথে লেনদেন করবে? দুনিয়াতে দেখেন কোনো মানুষই স্বার্থের ঊর্ধ্বে না। মানুষের স্বার্থ দুইটা থাকে। কেউ দেখেন শুধু দুনিয়াবী স্বার্থ, আর কেউ দুনিয়ার সাথে তার আখেরাতের স্বার্থটাকে জুড়ে দেয়। তাহলে মানুষ যত ভালো কাজই পৃথিবীতে করে, তার পিছনে একটা রিওয়ার্ড কাজ করে, একটা চিন্তা, একটা স্বার্থ কাজ করে। স্বার্থটা কি? কেউ চিন্তা করে আমি একটা ভালো কাজ করছি, এই কাজের রেজাল্টটা আমি এখানেই পাবো। আর কেউ বলে যে এই এই ভালো কাজের রেজাল্ট আমি এখানেও পাবো, পরবর্তী জন্মেও পাবো। মানুষ স্বার্থ ছাড়া কোনো জিনিস করবে না। তাহলে এই যে মানুষের সাথে মানুষের যে বিনিময় হচ্ছে, মানুষ মানুষকে একটা সেবা দিচ্ছে, একটা প্রোডাক্ট দিচ্ছে, এই প্রোডাক্টটা কিভাবে একজন আরেকজনের সাথে এক্সচেঞ্জ করবে? সেই সভ্যতার শুরু থেকে বার্টার সিস্টেম থেকে গোল্ড, গোল্ড থেকে মেটাল, মেটাল থেকে পেপার মানি, তারপর প্লাস্টিক কার্ড, তারপর ইলেকট্রনিক মানি, বিকাশ, নগদ, পেপাল, এগুলো এন্ড সর্বশেষ যেটা, এটাকে বলা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। আর এই ক্রিপ্টোকারেন্সিটাই মানুষের মাথায় নিয়ে আসছে যে এটাকে কি করা যাবে, এটাকে টোটালি একটা কারেন্সি হিসাবের মধ্যে সীমাবদ্ধ না রেখে, বরং এটাকে একটা টোটাল ফাইন্যান্সের একটা অল্টারনেটিভ ফাইন্যান্স হিসাবে দাঁড় করানো যাবে। এই অল্টারনেটিভ ফাইন্যান্সটা কোন সিস্টেমের উপরে চলবে? সেটা ব্লকচেইনের উপরে চলবে। এবং ব্লকচেইনের উপরে প্রথম যে কারেন্সিটা ছিল সেটা বিটকয়েন। বিটকয়েন শুধু একটা কারেন্সি ছিল। আর দ্বিতীয় যে ব্লকচেইন, ইথারিয়াম, এই ইথারিয়াম একটা নতুন কনসেপ্ট অ্যাড করলো, সেটার নাম হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট। এই স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে কি হয়, পৃথিবীতে যত কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্টগুলোকে ব্লকচেইন প্রযুক্তির আওতায় এনে এগুলোকে ইমপ্লিমেন্ট করা সম্ভব। এবং এরই আওতায় ব্যাংকিং সেবাকেও ডিসেন্ট্রালাইজেশন করা সম্ভব। কারণ বিটকয়েন এমন একটা কারেন্সি, এমন একটা সিস্টেম নিয়ে এসেছিল যেটা কোনো সেন্ট্রাল বডি থাকবে না। যেমন ব্যাংকের একটা সেন্ট্রাল বডি থাকে, একটা নিয়ন্ত্রণ থাকে, বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ বাংলাদেশ সরকারের কাছে, সবগুলো ব্যাংকের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে। আবার দেখা যায় পুরো ওয়ার্ল্ড ওয়াইড ব্যাংকিং সিস্টেমের মূল হচ্ছে আমেরিকার কাছে। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে 283 বিলিয়ন রাশিয়ার গভর্নমেন্টের টাকা আটকে দিয়েছে কে? আমেরিকা। কেন? আমেরিকার কাছে সেই পাওয়ার আছে, সেই অথরিটি আছে। অর্থাৎ বর্তমান যে সিস্টেমটা সেটা সেন্ট্রালাইজ, বাট বিটকয়েন ডিসেন্ট্রালাইজ একটা জিনিস। এবং এই ডিসেন্ট্রালাইজ, আপনারা জানেন যে বিটকয়েনের যিনি ইনভেন্টর, উনার অ্যাকাউন্টে $100 বিলিয়ন বিটকয়েন আছে, 100 বিলিয়ন। তাহলে চিন্তা করে দেখেন, যদি এই অ্যাকাউন্টটা নিয়ন্ত্রণে রাখা যেত, কারণ বিটকয়েনের সাতোশি নাকামোতো যে আজ পর্যন্ত পরিচয়টা এক্সপোজ হয় নাই, কে সাতোশি নাকামোতো? তাহলে আমেরিকা 283 বিলিয়ন রাশিয়ার টাকা আটকে দিয়েছে। তাহলে আমেরিকা চাইলে কিন্তু সাতোশি নাকামোতোর ওই অ্যাকাউন্টের বিটকয়েনটা ফ্রিজ করে দিত বা তাদের হাতে নিয়ে নিত। কিন্তু পারছে না কেন? কারণ এটা ডিসেন্ট্রালাইজ, এটা নিয়ন্ত্রণ কারো হাতে নাই। এই নিয়ন্ত্রণহীন এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে যে নতুন পদ্ধতির মাধ্যমে, স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে। এই জিনিসটা এসেছে ইথারিয়াম ব্লকচেইনে। তারপর ইথারিয়াম ব্লকচেইনকে ফলো করে অনেকগুলো স্মার্ট কন্ট্রাক্ট ব্লকচেইন এসছে, এবং ডিফাই ক্লাব এরকম একটা ব্লকচেইন তৈরি করছে। যে চেইন, বা এটাও একটা স্মার্ট চেইন টেকনোলজি বেস হবে। এটার কিছু ফিচার থাকবে: ক্রস চেইন কম্প্যাটেবল, হাই ট্রানজাকশন থ্রো আউটপুট, অ্যাডভান্স সিকিউরিটি প্রোটোকলস, ডিসেন্ট্রালাইজেশন তো ডেফিনেটলি থাকবে, ইকো ফ্রেন্ডলি অপারেশন। ইকো ফ্রেন্ডলি বলতে আপনারা অনেকেই জানেন যে বিটকয়েন হচ্ছে মাইনিং এর মাধ্যমে, শুধু বিটকয়েন না, মাইনিং বেস অনেকগুলো কয়েন আছে। তো পরিবেশবাদীরা এটার বিরুদ্ধে বা এটার বিপক্ষে দাঁড়িয়েছে, যে মাইনিং এর মাধ্যমে প্রচুর ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়। এবং আপনারা জানেন যে ইলন মাস্ক যখন বিটকয়েন কে সাপোর্ট করলো, তখন এই আলোচনা আরো জোরদার হয়েছে। কারণ ইলন মাস্ক টেসলা কোম্পানি, সে পৃথিবীতে পরিবেশ বান্ধব যে সবচেয়ে বেশি কার বিক্রি করে টেসলা। তাহলে সে একদিকে তার টেসলা গাড়িকে প্রমোট করতেছে, যেটা পরিবেশ বান্ধব, যেটা ফুয়েলে চলে না, এটা ইলেকট্রিক কার। আবার সে বিটকয়েনকে সাপোর্ট করতেছে। বিটকয়েনের মাইনিং এ তো প্রচুর পরিবেশের উপরে বিপর্যয় হয়, কারণ কি মাইনিং এ প্রচুর পরিমাণ ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়। তখন এই ইলন মাস্ক সহ আরো অনেকেই ধীরে ধীরে কি করলো, তারা এটার অল্টারনেটিভ
চিন্তা করলো, এবং এই অল্টারনেটিভ চিন্তা করতে গিয়ে বর্তমানে যে সকল ব্লকচেইন লঞ্চ হচ্ছে এর বেশিরভাগই হচ্ছে স্টেকিং বেস। অর্থাৎ এখানে আপনাকে মাইনিং করতে হবে না, আপনি স্টেক করলে হবে। এবং সেই সূত্র ধরে ইথারিয়াম প্রথমে একটা প্রোগ্রাম ছিল, মাইনিং প্রোগ্রাম, পরবর্তীতে তারা তাদের টোটাল ব্লকচেইনকে স্টেকিং এ শিফটিং করেছে। এবং এখন যতগুলো ব্লকচেইন আসতেছে ম্যাক্সিমামই ইকো ফ্রেন্ডলি, এবং এগুলো কি হচ্ছে স্টেকিং এর মাধ্যমে। ডিকোয়েনো বা ডিফাই ক্লাবের যে ব্লকচেইন সেটাও কি হবে, সেটা স্মার্ট চেইন ব্লকচেইন হবে, এবং স্টেকিং এর মাধ্যমে এটা অপারেশন হবে। এটা ইউজার সেন্ট্রিক ডিজাইন, গভর্নেন্স মডেল, ফিয়াট এন্ড ক্রিপ্টোকারেন্সি ব্রিজেস, এই হচ্ছে ডিকোয়েন ব্লকচেইনের যেটা আপকামিং, যেটা নিয়ে কাজ চলতেছে, এটার কিছু ফিচার। এখন ডিফাই ক্লাব, অনেকেই হয়তো মনে করে যে ডিফাই ক্লাব মানে একটা ব্লকচেইন লঞ্চ করে দিলে তার কাজটা অনেক দূর আগায় যাবে। এটা হচ্ছে যে আপনি এটা টোটাল বিল্ডিং এর একটা পার্ট দেখেছেন। টোটাল বিল্ডিং কে দেখতে গেলে ডিফাই ক্লাবের পুরো অ্যাক্টিভিটিটা দেখতে হবে। সো ডিফাই ক্লাবটা কি? ডিফাই ক্লাব ইজ এ প্ল্যাটফর্ম ফর দ্য কমন পিপল, invented by a group of blockchain and marketing experts. The objective of the club is to connect global community with ever new opportunities in this sector of huge potential and gain financial freedom. শুরুতে যে কথাটা বলছিলাম, এটা সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়েছে। ওই সাধারণ মানুষ যারা হয়তো আজকে মিলিয়নিয়ার না, যারা ওই 1% মধ্যে পড়ে না, তাদের জন্য একদল ব্লকচেইন এবং মার্কেটিং এক্সপার্ট, বিশেষজ্ঞর সমন্বয়ে এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হচ্ছে যারা ওয়ার্ল্ড ওয়াইড ফাইন্যান্সিয়াল গেইন নিতে চায় এবং সম্ভাবনাময় নতুন নতুন যে সকল টেকনোলজি আসতেছে এইগুলোর সুযোগ নিতে চায়, তাদেরকে কানেক্ট করা ডিফাই ক্লাবের সাথে, এই প্ল্যাটফর্মের সাথে। ডিকোয়েনটা কি? ডিকোয়েন হচ্ছে এই ডিফাই ক্লাবের এই ইকোসিস্টেমের ব্যাকবোন। এবং এটা প্রথমে ডিকোয়েনটাকে বাইন্যান্স স্মার্ট চেইনে লঞ্চ করা হয়েছে। বাইন্যান্স স্মার্ট চেইন বা বাইন্যান্স ব্লক চেইনে এটাকে লঞ্চ করা হয়েছে টোকেন আকারে, এবং বলা হচ্ছে নেটিভ টোকেন অফ ডিফাই ক্লাব ব্লক চেইন। আমরা অনেক সময় এই টোকেন এবং কয়েন নিয়ে তর্কে জড়াই। আপনারা একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন ইথারিয়াম হচ্ছে একটা কয়েন, বাট বাইন্যান্স ব্লক চেইনে যখন ইথারিয়াম আপনি ট্রানজাকশন করেন তখন ইথারিয়াম হচ্ছে একটা টোকেন। আবার বাইন্যান্স যে কয়েনটা, বাইন্যান্স ব্লক চেইনে এটা কয়েন, বাট ইথারিয়াম ব্লক চেইনে এটা একটা টোকেন। সো একটা কয়েন একটা টোকেনও হইতে পারে, একটা কয়েনও হইতে পারে। আবার একটা টোকেন পরবর্তী পর্যায়ে সে এটা কয়েন হইতে পারে। যেমন বাইন্যান্স, বাইন্যান্স প্রথমে, বাইন্যান্সের কোনো ব্লকচেইন ছিল না। বাইন্যান্স প্রথমে ইথারিয়াম ব্লকচেইনের উপরে ডেপ্লয় হয়েছিল, এবং ইথারিয়াম ব্লকচেইনের উপর আজও চলতেছে, পাশাপাশি অন্যান্য ব্লকচেইনে চলতেছে। আবার এটার পাশাপাশি ডি তাদের নিজস্ব ব্লকচেইন তৈরি করেছে। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি, ডি কয়েন তার নিজস্ব ব্লকচেইন তৈরি করবে। এর মানে এটা না যে ডি কয়েনের ডি কয়েনের অপারেশন থেমে যাবে। ডি কয়েন বাইনান্স ব্লকচেইনে চলবে, ম্যাটিক ব্লকচেইনে চলবে, সুলানা ব্লকচেইনে চলবে, যতগুলো স্মার্ট চেইন ব্লকচেইন আছে সবগুলো ব্লকচেইনের মধ্যে এটার কার্যক্রম চলবে। প্যারালাল তার একটা নিজস্ব ব্লকচেইন সে তৈরি করতেছে। সো নিজস্ব ব্লকচেইন তৈরি হয় না এই হিসাবে আমি ডি কয়েন স্টেক করতে পারবো না, আমি ডি কয়েন এখানে পারচেজ করতে পারবো না। এগুলো হচ্ছে কুড়া যুক্তি। এগুলো হচ্ছে ওই যে বললাম না, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্কর। ধরেন ডি কয়েন লিখতে পারবে না, ব্লকচেইন বানানটা লিখতে পারবে না, আপনি কলম দিলে কলম ভেঙে ফেলবে, এইরকম লোক এসে আপনার আমার সাথে পণ্ডিতি করার চেষ্টা করে যে এটা তো টুকেন। সো আমি এই জায়গায় এই কারণে একটু টাচ করলাম যে প্রত্যেকটা টুকেনই কয়েন হইতে পারে, আবার প্রত্যেকটা কয়েনই টুকেন হইতে পারে। এবং নট নেসেসারি, আবারও রিপিট করছি কথাটা, নট নেসেসারি যে আমি একটা ব্লকচেইন বানানোর পর এটার অপারেশন হবে। আমি ব্লকচেইন বানাবো, যেমন ম্যাটিক, ম্যাটিকের নিজস্ব ব্লকচেইন আছে, আবার এটা ইথারিয়াম ব্লকচেইন, এটা সোলানা ব্লকচেইন, এটা বিএনবি ব্লকচেইন, যতগুলো স্মার্ট চেইন ব্লকচেইনের সবগুলোতে এটা আছে। এই কারণে দেখেন আপনারা ডিফাই ক্লাবের একটা জিনিস এখানে, ক্রস চেইন কম্প্যাটিবিলিটি। অর্থাৎ প্রথম কথাটাই লেখা হচ্ছে স্মার্ট চেইন টেকনোলজি, মানে এটা একটা স্মার্ট ব্লকচেইন হবে। এবং সেকেন্ড যেটা বলা হচ্ছে ক্রস চেইন কম্প্যাটিবিলিটি। ক্রস চেইন কম্প্যাটিবিলিটি মানে কি? মানে ডি কয়েন তার নিজস্ব ব্লকচেইনে এটা চলবে, পাশাপাশি অন্যান্য যতগুলো স্মার্ট চেইন ব্লকচেইন আছে সেইটাতেও তার কি হবে, সে ক্রস চেইন ব্রিজিং হবে।
যেমন বিএনবি হয়, যেমন ইথারিয়াম হয়, যেমন অন্যান্য ব্লকচেইনের কয়েন বা টোকেন হয়। আশা করি আপনারা আমার পয়েন্টটা ধরতে পেরেছেন। সো ডি কয়েনের সংখ্যা কত? ডি কয়েনের সংখ্যা হচ্ছে 1 বিলিয়ন। 1 বিলিয়ন ম্যাক্স সাপ্লাই এটা। অর্থাৎ প্রথম যেদিন বিটকয়েনটা মিন্টিং করা হয় তখন 1 বিলিয়ন এটার হাইয়েস্ট ক্যাপাসিটি এইভাবে কোডিং করা আছে। এবং আপনারা জানেন ব্লকচেইনে যখন আপনি একটা পাবলিক ব্লকচেইনে কোনো একটা জিনিস রাইট করবেন, পরবর্তীতে যে এটাকে এডিট করা বা এটাকে ম্যানিপুলেট করার চান্স নাই। সো এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস দেয়া আছে। এখন আপনারা হয়তো অনেকেই বলতে পারবেন যে এটা যে 1 বিলিয়ন, এই 1 বিলিয়ন এটা দাবি করছে, আসলে কি 1 বিলিয়ন? সো আপনি এটা জানার জন্য এই কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে বাইন্যান্স ব্লক চেইনে যখন কি করবেন, আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর ওখানে কি চলে আসবে? টোটাল এটার কন্ট্রাক্ট যেভাবে কোডিং করা আছে পুরো কোডিংটা আপনি পেয়ে যাবেন। এটাকে বলে ওপেন সোর্স কোডিং। কেন এটা ডিসেন্ট্রালাইজ? কেন এটা 1 বিলিয়ন কোয়েন, এটার হাইয়েস্ট সাপ্লাই? এটা এরকম না যে কোনো একটা জায়গায় এটাকে গোপন রাখা হয়েছে। ওপেন সোর্স দেয়া আছে, কোডগুলো ওপেন করা। যতগুলো আপনার পাবলিক ব্লকচেইন আছে, পাবলিক ব্লকচেইনে আপনি যখনই কয়েন বা টোকেন বানাবেন, সো আপনাকে আপনাকে আপনার কোডগুলো ওপেন করে দিতে হবে। সো ডিফাই ক্লাবের কোডগুলো ওপেন আছে। সো এখানে আমি যে কথা বলছি বা যিনি প্রেজেন্টার যে কথা বলছে, তো ডিফাই ক্লাব যে দাবিটা করছে, এই দাবিটা আসলে ভ্যালিড না ইনভ্যালিড এটা দেখার যে কারো সুযোগ আছে। কারণ কি, যারা কোডিং ল্যাঙ্গুয়েজ জানে তারা এটাকে ক্রস চেক করে নিতে পারে। আরেকটা জিনিস দেখেন, নেক্সট কলামে বলা আছে ডে বাই ডে ডি কয়েন উইল বি বার্ন অ্যান্ড ডি কয়েন কোয়ান্টিটি উইল বি রিডিউস ফ্রম সাপ্লাই। মানে এখানে 1 বিলিয়ন, প্রথমে যখন 1 বিলিয়ন ছিল, বাট ডিফাই ক্লাব 3 বছর হয়ে গেছে অলমোস্ট। সো 3 বছরে এখন 1 বিলিয়ন নাই, এটা কমেছে। এবং এটা একটা প্রোগ্রামিং এর মাধ্যমে এটাকে স্টেপ বাই স্টেপ এটার সাপ্লাই কমতে থাকবে। এখন কিভাবে কমবে সেটা আমরা নেক্সট স্লাইডে যাই। এটা টুকেনমিক্সটা কি? টোকেনমিক্স হচ্ছে ধরেন 1 বিলিয়ন কয়েন, এর মধ্যে 10% যাবে কোথায়? 10% যাবে স্মার্ট কন্ট্রাক্টে। তারপর 40% স্টেকিং রিওয়ার্ড পাবে। 20% ডেভেলপমেন্ট এন্ড মার্কেটিং, যেটাকে বাইনারি আপনারা ধরতে পারেন। 20% লিকুইডিটি প্রোভাইড হবে। ডে বাই ডে যত বেশি কয়েন কমিউনিটির কাছে যাবে তত বেশি লিকুইডিটি প্রোভাইড হবে। অনেকেই আমাদেরকে বলে যে এটাতে লিকুইডিটি কম। তো লিকুইডিটি কম, এটা কি কোনো যুক্তি হইতে পারে যে আমি কয়েনটা কিনবো না বা আমি আরেকজনকে কয়েনটা অ্যাপ্রোচ করব না? কারণ কেউ তো বলতে পারে না যে আমি 3 বছর থেকে কয়েন ডি কয়েন নিয়ে বসে আছি, আমি সেল করতে পারছি না। যে পরিমাণ কয়েন আমরা গত 3 বছরে যে চেয়েছে সেই সেল করতে পেরেছে, মার্কেট প্রাইসে সে সেল করেছে। তার মানে কি, এখানে লিকুইডিটিটা কি হয়েছে? অলওয়েজ প্রোভাইড হয়েছে। এরপর স্টেপ বাই স্টেপ যখন এটা টোটাল স্মার্ট কন্ট্রাক্ট ধরেন 100%, এখানে 10% চলে গেছে, তখন আপনি দেখবেন যে লিকুইডিটি আরো 10% এখানে অ্যাড হয়েছে। ডেভেলপমেন্ট মার্কেটিং যখন আরো এখানে 10% যাবে, তখন এটা কি হবে? আরো লিকুইডিটি অ্যাড হবে। এবং 8% বার্নিং হবে কয়েন, আর 2% কয়েন চ্যারিটিতে চলে যাবে। ইভেন আপনারা সবাই অবগত আছেন যে লাস্ট রমাদানে আমাদের ডিফাই ক্লাবের যারা স্টার র্যাঙ্ক অ্যাচিভার প্রত্যেকেই এই চ্যারিটিটা করেছেন। ডিফাই ক্লাব এরকম বলছে না যে আমি চ্যারিটি করব, এখানে যারা ইন্টারপ্রেনার উদ্যোক্তা যারা ব্লকচেইন এক্সপার্ট যারা তারা এটা করবে না। এটা টোটালি কমিউনিটি বেসড ডিসেন্ট্রালাইজ একটা প্ল্যাটফর্ম। এখানে যত কাজ হবে, যত বেনিফিশিয়ারি আসবে, তাদের কাছেই পাওয়ারটা ডিসেন্ট্রালাইজ হবে। এবং ডিফাই ক্লাব এই চ্যারিটি করেছে কিন্তু তার স্টার র্যাঙ্ক। এখন আপনি বাংলাদেশ থেকে স্টার হয়েছেন, আপনার কাছে ফান্ড চলে গেছে, একটা ফান্ড। আরেকজন ইন্ডিয়া থেকে হয়েছে, তার কাছে চলে, আরেকজন চায়না থেকে হয়েছে, তার কাছে চলে গেছে। ওই লোকগুলোর মাধ্যমে এই চ্যারিটিটা ডিস্ট্রিবিউট হয়েছে এবং এবার চলমান থাকবে। কিভাবে চলমান থাকবে? যখনই একটা 100 কয়েন বা 1000 কয়েন মার্কেটিং হচ্ছে, তখন সেখান থেকে 2% চ্যারিটি ফান্ডে গিয়ে অ্যাড হচ্ছে। সো আশা করি এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছে। ডি কয়েন সাপ্লাই বার্নিং অফ কয়েন্স উইল রিডিউস টোটাল সাপ্লাই অফ ডি কয়েন। বার্নিং ট্রানজাকশনস উইল অ্যাপিয়ার অন ব্লকচেইন অটোমেটিক্যালি upon receiving total rewards 5 times, then staking coin undergoes automatic burning. এই যে কথাটা, এটা কেন বলা হচ্ছে দেখেন, পৃথিবীতে যতগুলো অ্যাসেট আছে বা যত পণ্য আছে, পণ্যের যে ঊর্ধ্বগতি বা পণ্যের দামের যে এটা ইনক্রিজ হয়, এটা ডিপেন্ড করে তার সাপ্লাইয়ের উপরে।
এবং ডিমান্ডের উপরে। উদাহরণ হিসাবে দেখেন, গোল্ড, প্রায় 5,000 বছর মিশরের সভ্যতা থেকে গোল্ড শুরু হয়েছে। কেউ কেউ চাইনিজ সভ্যতার কথা বলেন, 1,000 বছর হয়ে গেছে। তাহলে গোল্ডের দাম ডে বাই ডে কিন্তু বাড়তেছে। কারণ কি? কারণ পৃথিবীতে গোল্ড কোনো মানুষ তৈরি করে না। গোল্ডকে বলা হয় গডস কারেন্সি। এটা ন্যাচারাল একটা জিনিস, যেটা প্রকৃতিতে পাওয়া যায়। এখন কোন একটা খনিতে গোল্ড পাওয়া গেছে, হাজার হাজার টন সরায় দেখা গেছে যে অল্প কিছু স্বর্ণ পাওয়া যায়। তাহলে গোল্ডের যে মাইনিংটা, এটা খুবই জটিল একটা প্রক্রিয়া। এবং পৃথিবীতে গোল্ডের পরিমাণ, অর্থাৎ কয়টা খনি আছে, এটা হাতে গোনা কয়টা খনি আছে। তাহলে হাতে গোনা কয়টা খনি খনি থেকে কি পরিমাণ গোল্ড সাপ্লাই হয়, এটা আমরা ক্যালকুলেশন করতে পারি, ইন্টারনেটে গিয়ে দেখতে পারি। আবার দেখা যায় যে একজন মেয়ের বিয়ে হচ্ছে, পাত্রপক্ষের কাছে ডিমান্ড, বা পাত্রপক্ষ স্বপ্রণোদিত হয়ে উৎসাহের সাথে আহ, কনেকে কি দিতে চায়, গোল্ড দিতে চায়। এটা একটা রীতি রেওয়াজ আছে। আবার দেখেন অনেক ব্যবসায়ী কি করে, গোল্ডে ইনভেস্ট করে রাখে। অনেকের কাছে গোল্ডের বিস্কিট আছে, গোল্ডের দেখা যায় যে বার আছে। পৃথিবীর বড় বড় ব্যাংক, পৃথিবীর বড় বড় যতগুলো সরকার আছে, তারা গোল্ডকে ব্যাকআপ হিসেবে রাখে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের একটা ব্যাকআপ হিসেবে রাখে। সো গোল্ডের চাহিদাটা সরকার থেকে ব্যক্তি, প্রতিষ্ঠান, এটা গোল্ডের চাহিদা বাড়তেছে ডে বাই ডে। কিন্তু যে পরিমাণ গোল্ড মাইনিং হচ্ছে পৃথিবীতে, তার চাইতে সাপ্লাই, অর্থাৎ যে পরিমাণ মাইনিং হচ্ছে, যে পরিমাণ সাপ্লাই হচ্ছে, তার চাইতে ডিমান্ড বেশি। এই কারণে গোল্ডের দাম গ্রাজুয়ালি, লং টাইমের যদি আপনি এটা গ্রাফটা দেখেন, এটা ঊর্ধ্বমুখী। এখন গোল্ড যদি পাথরের মতো হইতো, যে তাহলে কি হইতো? পাথরও যেভাবে, ধরেন কি, গোল্ড একটা পাথর, মানে এটার বৈশিষ্ট্য কি, এটা এটা কম সংখ্যায়, কম, এটা লিমিটেড। এই কারণে গোল্ডের দাম বাড়তে আছে, পাথরের দাম ওইভাবে বাড়ে না। এবং পাথরটা খেয়াল করে দেখবেন, যারা সিলেটে জাফলংয়ে গেছেন বা বুলাগঞ্জে গেছেন, ওখানে কি আছে, কুয়ারি আছে। একটা পাথর কুয়ারি থেকে এই বছর যে পরিমাণ পাথর ন্যাচারালি উৎপাদন হয়েছে, পরের বছর দেখা যাচ্ছে যে বেশি হইতে পারে। কারণ কি, ন্যাচারালি পাথর আবার পাথরের জন্ম দেয়। সো আনলিমিটেড সাপ্লাই, যেহেতু পাথর থেকে পাথর হয়, পাথরের সংখ্যা বাড়তে থাকে, পাথর বড় হয়। সো পাথর ওইভাবে কম্পেয়ার করলে গোল্ডের মতো তার প্রাইস বাড়ে না। সো এই জায়গায় বলা হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই। এখন এই জিনিসটাকে এই ডিফাই ক্লাব তার ক্ষেত্রে, তার এই কয়েনের ক্ষেত্রে সে এক্সিকিউট করছে, যে আমি সাপ্লাইটাকে কম করে দিব। প্রথমেই সে করেছে 1 বিলিয়ন, মানে 100 কোটি কয়েন। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, সে কয়েন তৈরি করেছে মাত্র 100 কোটি। অর্থাৎ প্রতি 8 জনের ভাগে মাত্র একটা ডি কয়েন পড়ে, প্রতি 8 জনের ভাগে। তাহলে আপনি যদি 100 কয়েন কিনে নেন, পৃথিবীতে যদি 1 কোটি মানুষ যদি 100 করে কয়েন কিনে নেয়, তাহলে ডি কয়েন শেষ। 1,000 করে যদি 10 লক্ষ লোক ডি কয়েন কিনে নেয়, ডি কয়েন শেষ। 10,000 করে যদি 1 লক্ষ কয়েন, 1 লক্ষ লোক যদি ডি কয়েন কিনে নেয়, ডি কয়েন শেষ। অর্থাৎ এটা আনলিমিটেড না। পাশাপাশি ডিফাই ক্লাব বলতেছে যে এইটাকে আরো যাতে আমি কি করতে পারি, এটা আরো ডিমান্ড এটার বাড়াইতে পারি, আরো যাতে মানুষ এটার প্রতি আকৃষ্ট হয়। এই কারণে সে কি করেছে, ডিফাই ক্লাবে যারা স্টেক করবে, শুরুতে আমরা বলেছিলাম যে এখনকার ব্লকচেইন গুলো স্টেকিং প্রোগ্রামের মাধ্যমে আসতেছে। তাহলে স্টেকিং করে যারা 5 গুণ হয়ে যাবে তাদের কয়েন, এক্সাম্পল আমি 100 কয়েন স্টেক করেছি, 500 কয়েন পেয়ে গেছি, তাহলে ওই 100 কয়েন আমার কি হয়ে যাবে, বার্ন হয়ে যাবে। বার্ন মানে কি, এটা চিরতরে ব্লকচেইন থেকে এটা রিডিউস হয়ে যাবে, এটা আর ব্লকচেইনে থাকবে না, এটা অস্তিত্ব থাকবে না। এইভাবে দেখেন, এক সময় 99 কোটি থেকে 58, 100 কোটি থেকে 99, 99 থেকে 98, তারপর 97, তারপর 96, এবার একটা প্রসেসের মাধ্যমে কয়েনের সংখ্যা কমতে থাকবে। এখন তাহলে আজকে আপনার কাছে ডি কয়েন আছে মানে কি, আপনি এমন একটা জিনিস আপনার কাছে আছে যেটার সংখ্যা পৃথিবীতে দিন দিন কমতেছে। সো দিন দিন কমতেছে, তার মানে কি, এটার ডিমান্ড বাড়বে। আজকে যে দামে আপনি কিনে রেখেছেন, আজকে থেকে 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরে, 100 বছর পরে আপনি যদি চিন্তা করেন, এটার দাম বাড়বেই। এখন আপনারা বলবেন যে এত লং টাইম কেন বলছি, কারণ হচ্ছে বর্তমান দুনিয়াতে আমরা অ্যাসেটকে দুইভাবে দেখতে পারি। একটা হচ্ছে কি, এটা ফিজিক্যাল অ্যাসেট, যেমন মনে করো ল্যান্ড। আরেকটা আমরা বলতে পারি যে ডিজিটাল অ্যাসেট, ডিজিটাল ল্যান্ড। তাহলে ডিজিটাল অ্যাসেটের মধ্যে ল্যান্ড, ফিজিক্যাল অ্যাসেটের মধ্যে ল্যান্ড আছে, গোল্ড আছে, এরকম অনেক কিছু পৃথিবীতে অ্যাসেট হিসেবে আছে। আবার ডিজিটাল অ্যাসেটের মধ্যে আমরা জানি যে আপনি যদি একটা সার্ভার কিনতে চান, ওখানে আপনার স্পেস লাগবে, ওয়েবসাইট নিতে চান, আপনার কি লাগবে,
আপনার স্পেস লাগবে। তো ওটা যারা স্পেস সেল করে, এটা তারা একটা সেট সেল করতেছে। আবার এই যে কয়েন, বিটকয়েন, ইথারিয়াম, এগুলো গোল্ডের মতো, এগুলোকে বলা হয় ডিজিটাল গোল্ড বা ডিজিটাল সিলভার। সো আপনি এমন একটা জিনিস করতেছেন যেটা ডিজিটাল দুনিয়া। আপনি যখনই ফিল করবেন এই পৃথিবীতে মানুষ ডিজিটাল দুনিয়াতে, দেখবেন আপনার হাতে মোবাইল এবং আপনার ওয়াইফ অথবা আপনার বাচ্চা, আপনার বাবা মা, আপনি কাকে সময় দিচ্ছেন বেশি? আপনি দেখবেন যে বেশিরভাগ সময় আপনি মোবাইলকে দিচ্ছেন। দ্যাট মিন্স আপনাকে ফিল করতে হবে যে এখনকার দুনিয়ায় মানুষ বাস্তবের দুনিয়ার চাইতে অলরেডি ডিজিটাল দুনিয়াতে বেশি শিফটিং হয়ে গেছে। একটা বিয়ের প্রোগ্রামে এক সময় মানুষ গেলে গল্প করতো, এখন দেখবেন যে সবাই এক জায়গায় জড়ো হয়েছে, কিন্তু সবার মোবাইল স্ক্রিনের দিকে কিন্তু কি আছে, সবাই মোবাইল স্ক্রিন দেখতেছে, ইন্টারনেট দেখতেছে। দ্যাট মিন্স এই ডিজিটাল দুনিয়াটার উপরে মানুষ শিফটিং হচ্ছে। সো ডিজিটাল দুনিয়ার উপরে মানুষ যত শিফটিং হবে, মানুষের যত বেশি পদচারণা বাড়বে, ডিজিটাল অ্যাসেটের চাহিদাও ঠিক একইভাবে বাড়তে থাকবে। সো আপনি আজকের দুনিয়াতে যে ডিজিটাল অ্যাসেটটা কিনে রাখছেন, আপনি আমি এভাবেই চিন্তা করতে হবে এটার 10 বছর 20 বছর পরে এটা কি হবে। এখন আমরা যদি চিন্তা করি আজকে কিনেছি কালকে এটা কি হবে, এটা মানে হাজার গুণ প্রফিট হয়ে যাবে, এভাবে হয় না। এখন এটার উদাহরণ হিসেবে আমরা যদি দেখি যে বিটকয়েনের প্রাইস এক সময় 10 সেন্ট ছিল, 4 সেন্ট ছিল, 1 সেন্ট, ইভেন ফ্রি বিটকয়েন পর্যন্ত দেয়া হয়েছে। অনেকেই এটা প্রমোশন করার জন্য, তার কাছে ধরেন 10,000 বিটকয়েন আছে, সে গিফট করেছে যাতে মানুষ ইউজ করে এটা। যত বেশি মানুষের কাছে যাবে, মানুষ এটা ভ্যালু বুঝবে, তখন একটা কম্পিউটারের মধ্যে মাইনিং ইজিলি ব্লকচেইন বানানো যেত। আমরা যেভাবে পাজল করি না, পাজলে গেম খেলি অনেক সময়, ঠিক একইভাবে এক সময় বিটকয়েন মাইনিং গুলো কিন্তু এত ইজি ছিল। মানে ল্যাপটপে বসে আপনি মাইনিং করতে পারতেন, আপনার কম্পিউটার আছে, আপনি ইজিলি মাইনিং করতে পারতেন। সো অনেকেই মাইনিং করেছে। তো একটা কম্পিউটার চালাইতে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, সে একটু এদিক সেদিক পাজল করে, সে তার অ্যালগোরিদম কমপ্লিট করেছে, বিটকয়েন মাইনিং করেছে। এবং সেই বিটকয়েন মাইনিং ধরেন কারো কাছে 1,000, 2,000, 10,000, 20,000 কয়েন আছে, কেউ কাউকে ফ্রি দিয়েছে, যাতে ওরা বুঝেছে যত বেশি মানুষ এটার ভ্যালুটা বুঝবে, যত মানুষ এটা ইউজ করবে, তত এটার ডিমান্ড বাড়বে। তাহলে আমি কি বললাম যে ফ্রি পেয়েছে। আজকে একটা বিটকয়েনের দাম হচ্ছে $1,00,000। এখন একটু আগে আমি দেখেছি যে এটা 98,000 ডলার, কিছুদিন আগে $1,08,000 ছিল। $1,00,000। আপনি একটু চিন্তা করে দেখেন, একজন মানুষ আরেকজন মানুষকে $1,00,000 কি দিবে? দিবে না। কিন্তু যে লোকটা ওই সময় একটা বিটকয়েন আরেকজনকে ফ্রি দিয়েছে, সে কি জানতো যে এটার দাম, আমি একজনকে ফ্রি দিচ্ছি, সেটার দাম $1,00,000 হয়ে যাবে? কেউ একজন লিখছেন, ভাই আপনাকে যদি আমি ট্রেস করতে পারি, আমি কিন্তু আপনাকে আউট করে দিব। এই so, এই কাজ করেন না। সো এই জায়গাটাই আমি আশা করি যে আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে আজকে হয়তো ডি কয়েনের ভ্যালু 2 সেন্ট, বা 2 সেন্টের কম বা একটু বেশি যাই হোক, সেই জায়গা থেকে আমরা এটাকে খুব কম প্রাইসে দেখতেছি, কিন্তু আফটার 5 ইয়ার্স 10 ইয়ার্স এটা কোথায় যেতে পারে? বিটকয়েনের এই যে 1 সেন্টের জিনিস বা 5 সেন্টের জিনিস, বা 10 সেন্টের জিনিস বা $1 জিনিস, এটা $1,00,000 একদিনে হয় নাই। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। এটা সময় লেগেছে, 17 বছর 18 বছর সময় লেগেছে বিটকয়েনের এই জায়গায় আসতে। তো আমার মনে হয় যে এই জায়গাটায় আমরা একটু একটু পজ করছি আমি রেকর্ডিংটা। ওকে। জি। যে কথাটা বলছিলাম, যে তাহলে আমাদের এই কয়েনের প্রাইস কেন আপ হবে? কারণ এটা সাপ্লাই বার্ন হবে, এটার ডিমান্ড বাড়তে থাকবে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে ডিমান্ড কিভাবে আপ হবে ডিফাই ক্লাবের? তো ডিমান্ড আপ করার জন্য প্রথম কথাটা হচ্ছে ডি কয়েনটা আপনি আমি আমরা কি করতে পারবো, এটা কিনতে পারবো। তো কেনার জন্য কোথা থেকে কিনবো? যার কাছে ডি কয়েন আছে তার কাছ থেকে কিনতে পারি। আবার ডিফাই ক্লাবে বলেছে যে এটা ইউনিসোয়াপ। ইউনিসোয়াপ হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। ইউনিসোয়াপ, আমাদের অনেক লোক আছে যারা ইউনিসোয়াপ কে বলে এটা এক্সচেঞ্জ না, তর্কে জড়ায়। প্যানকেক সোয়াপ এক্সচেঞ্জ না, তর্কে জড়ায়। কথাগুলো রেকর্ডেই আমি বলছি।
কেন বলছি, যে লোক জানে না যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের নাম হচ্ছে ইউনিসওয়াপ, যেখানে প্রতিদিন 8 থেকে 10 বিলিয়ন ডলারের উপরে ট্রেড হয়। 1 বিলিয়ন ইকুয়াল টু 12,000 কোটি টাকা। সে বলে সেই এক্সচেঞ্জ এক্সচেঞ্জ না। আর আপনি ওই লোকের মানে পা ধুয়ে সেই পানিটা আপনি কি করছেন, সেবন করাটাকে আপনি মনে করছেন আপনার জীবনের, আমার জীবনের অনেক বড় একটা কি আরাধ্য সাধনা আমি করে ফেলছি। তো ভাই একটু চিন্তা করে দেখেন, যে লোক ইউনিসোয়াপকে এক্সচেঞ্জ হিসাবে বুঝে না, সেই লোক আপনাকে কি নলেজ দিবে? সো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এক্সচেঞ্জ ইউনিসোয়াপে ডিফাই ক্লাব কয়েন, ডি কয়েনটা ট্রেড হয়, প্যানকেক সোয়াপে হয়, সুশি সোয়াপে হয়, বাইন্যান্সের ওয়েব 3 হয়, অ্যান্ড 50 মোর এক্সচেঞ্জেস। তবে এটা কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড হয় না, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড হয়। আমরা শুরুতে বলেছিলাম ডিফাই ক্লাব কারা শুরু করেছে? একদল ব্লকচেন এক্সপার্টরা শুরু করেছে। আপনারা জানেন কিছুদিন আগে ইন্ডিয়ার সবচেয়ে বড় এক্সচেঞ্জ যেটা, সেটা হ্যাক হয়েছে। এর আগে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট এক্সচেঞ্জ এফটিএক্স হ্যাক হয়েছে 28 বিলিয়ন ডলার নিয়ে, সেটা বন্ধ হয়ে গেছে। এটা কি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ? তার আগে 2014 সালে এখন পর্যন্ত সবচাইতে বেশি বিটকয়েন যে এক্সচেঞ্জ থেকে হ্যাক হয়েছে, জাপানিজ একটা এক্সচেঞ্জ, সেটা হ্যাক হয়েছে। অর্থাৎ গত 17-18 বছরে অনেকগুলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হ্যাক হয়েছে। যখন এক্সচেঞ্জ হ্যাক হয়েছে তখন আপনার আমার বিটকয়েন, ইথারিয়াম বা অন্যান্য ডিজিটাল অ্যাসেট গুলো কি হয়েছে? আমার কয়েনটা চলে গেছে হ্যাকারের হাতে। কিন্তু আমরা দেখি, যখন আমি ট্রাস্ট ওয়ালেটে রাখি বা আমি মেটামাক্সে রাখি, আমি যদি রিকভারি ফ্রেজটা না হারাই, তাহলে পৃথিবীর কারো শক্তি নাই আমার এই ডিসেন্ট্রালাইজ ওয়ালেটটাকে হ্যাক করবে। যেহেতু ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে আমরা কয়েন রাখি, এখন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকে যখন কি হয়, কোনো একটা কয়েন ট্রেড হয়, জাস্ট ট্রেড পর্যন্ত এটার কাজ। আমার কয়েন স্টোর করে রাখা কোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের কাজ না। যার কারণে এই প্রশ্নেই আসে না যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যদি হ্যাক হয়ে যায় তাহলে আমার ক্ষতি কি হবে। কারণ কি, কোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ কারো কয়েন রাখে না। কয়েন রাখা হয় কোথায়? কয়েন রাখা হয় ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে, লাইক ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স, ম্যাথ ওয়ালেট, ট্রেজর, লেজার, সেইপাল, এরকম যে সকল ডিসেন্ট্রালাইজ ওয়ালেট আছে সেখানে আপনি ডি কয়েন রাখতে পারবেন। সো ডিফাই ক্লাব গোড়াতে কেটে দিয়েছে যে ভবিষ্যতে যদি কোনো একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আমি লিস্ট করলাম, সেখানে আমার 1 লক্ষ বা 5 লক্ষ মেম্বার ওখানে ডি কয়েন ট্রেড করার জন্য ওই এক্সচেঞ্জে গেল, ওই এক্সচেঞ্জ হ্যাক হয়ে গেল, তাহলে সবার ডি কয়েনটা ওই হ্যাকারের হাতে চলে গেল। তো ডিফাই ক্লাব এইখানেই জড়টা কেটে দিয়েছে। সে বলেছে আপনার ডি কয়েন আপনার ওয়ালেটে থাকবে। আপনি ডি কয়েনটা ভাঙাবেন, আপনি ডি কয়েনটাকে ইউএসডিটি করবেন, ইউএসডিসি করবেন, আপনি বিটকয়েন করবেন, আপনি ইথারিয়াম করবেন, আপনি বিএনবি করবেন, সোলানা করবেন, যেটা আপনি করতে চান। আপনি যে কোনো একটা এক্সচেঞ্জে আসেন, পৃথিবীর সবচেয়ে বড় এক্সচেঞ্জ থেকে নিয়ে ছোট এক্সচেঞ্জ, 50টা এক্সচেঞ্জ আপনার জন্য ওপেন করা আছে। আপনি আপনার ডি কয়েনটাকে অন্য যে কোনো কয়েনে আপনি কনভার্ট করে নেন, কনভার্সনে কোনো প্রবলেম নাই। এবং এটা এরকম না যে এটা আজকে শুরু হয়েছে, প্রথমে 14টা এক্সচেঞ্জ থেকে এটা শুরু হয়েছিল, এখন 50টার উপরে এক্সচেঞ্জে আছে। দিন দিন এক্সচেঞ্জের সংখ্যা বাড়তেছে এবং আপনার আমার এটাকে এক্সচেঞ্জ করার সুযোগটাও বাড়তেছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, যেহেতু ইউনিসোয়াপ এবং প্যানকেক সোয়াপে আছে, সো আমরা অন্যান্য কোন জায়গায় আছে এটা দেখারও প্রয়োজন অনেক সময় হয় না। আর আপনারা নিশ্চয়ই জানেন যে ডিফাই ক্লাব একটা নিজস্ব ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ করেছে, যেখানে ডি কয়েনটা হচ্ছে মেইন পেয়ার, যেখানে ডি কয়েন ইউএসডিটির সাথে কি হয়, ডাইরেক্ট ট্রেড হয়। এবং নট অনলি ডি কয়েন, অন্যান্য কয়েনও ডি কয়েন ডিফাই ক্লাব এক্সচেঞ্জে ট্রেড হয়। তো এতক্ষণ আমরা ডিফাই ক্লাবের যে ব্যাকবোন, ডিফাই ক্লাব ইকোসিস্টেমের যে মূল যে প্রোডাক্ট যেটা, সেটা সম্পর্কে জানার চেষ্টা করেছি। এবং আশা করি আপনারা যারা এখানে নতুন বা পুরাতন যারা আছেন, কিছু ইনফরমেশন আপনার কাছে সহজবুদ্ধভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবার আসেন আমরা শুরুর যে কথাগুলো, সেটা কি, যে ডিফাই ক্লাব আমাদের জন্য একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা নিয়ে এসছে। প্যাসিভ ইনকামটা কি? যে ইনকাম করার জন্য আমাকে সময় দিতে হবে না। আবার এটাও আছে, আমি যদি অ্যাক্টিভ হয়ে কাজ করতে চাই, পারফরমেন্স করতে চাই, সেই ইনকামের ব্যবস্থা আছে। কিন্তু বেশিরভাগ মানুষ যেহেতু অন্যান্য কোনো প্রফেশনে হয় চাকরি করছে, ব্যবসা করছে, বা উকিল, ডাক্তার, প্রফেশনাল লোক আছে, বা অন্য একটা ব্যবসা নিয়ে ব্যস্ত আছে, তো তাদের জন্য ডিফাই ক্লাব বলছে যে আপনি এই প্ল্যাটফর্ম থেকে একটা
প্যাসিভ ইনকাম করতে পারেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা এখানে ম্যাক্সিমাম লোক কি করছি, আমরা ম্যাক্সিমাম লোক যেহেতু ফিজিক্যাল অ্যাসেট নিয়ে আমরা সবাই সিনসিয়ার, ফিজিক্যাল দুনিয়াতে আমরা আছি, ডিজিটাল দুনিয়াতে আমাদের পদচারণা কম। So, এই পদচারণার জন্য আমরা কি করছি, আমাদের এখানে কি হচ্ছে, ডিফাই ক্লাব একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে। এবং এই প্যাসিভ ইনকামকেই বলা হচ্ছে স্টেকিং ইনকাম। ইনকাম আরেকটা আছে ডাইরেক্ট ইনকাম, আরেকটা হচ্ছে বাইনারি ইনকাম, আরেকটা হচ্ছে র্যাঙ্ক ইনকাম। চারটা ইনকাম আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। প্রথম হচ্ছে প্যাসিভ ইনকাম, স্টেকিং ইনকাম। এখানে চারটা প্যাকেজে আমাকে স্টেক করতে হয়। শুরুতে আমরা বলেছিলাম যে বর্তমান যতগুলো ব্লকচেইন, স্মার্ট চেইন ব্লকচেইন আসতেছে, এগুলো প্রোগ্রামিং হচ্ছে স্টেকিং এর মাধ্যমে। তাহলে ডি কয়েনে আপনি 100 কয়েন থেকে শুরু করে 5,000 কয়েন পর্যন্ত যদি নেন, তাহলে 2% প্রফিট পাবেন, স্টেকিং রিওয়ার্ড পাবেন। 5,000 থেকে 15,000 যদি আপনি করেন, তাহলে 2.25% পাবেন। আর যদি 15,000 থেকে 50,000 পর্যন্ত করেন, তাহলে আপনি 2.5% পাবেন। আর যদি 50,000 থেকে 1 মিলিয়ন করেন, তাহলে 3% পাবেন। অর্থাৎ মিনিমাম 100 কয়েন থেকে নিয়ে ম্যাক্সিমাম একজন ব্যক্তি এক নামে 1 মিলিয়ন কয়েন স্টেক করতে পারে, এর বেশি পারে না। তাহলে 100 থেকে 1 মিলিয়ন, এখানে চারটা লেয়ার আছে। প্রথম লেয়ারে যা প্রফিট হবে বা যা রিওয়ার্ড হবে, সেকেন্ড লেয়ারে এর চেয়ে একটু বেশি হবে, থার্ড লেয়ারে আরেকটু বেশি হবে, ফোর্থ লেয়ারে আরেকটু বেশি হবে। এখন আপনার আমার এবিলিটি বা আপনার আমার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে আমরা কোন লেয়ার থেকে বেনিফিটটা নিব। তো এইটার জন্য কি করতে হবে না, আমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট স্টেকিং করে দিলেই প্রতি সপ্তাহে আমি রিওয়ার্ডটা পাবো। আমার সাথে কন্ট্রাক্ট হবে 52 সপ্তাহ বা 1 বছরের। 52 সপ্তাহ পরে আমি আবার এই কন্ট্রাক্টটাকে রিকন্ট্রাক্ট করতে পারবো, অর্থাৎ আরো 1 বছরের জন্য এক্সটেন্ড করতে পারবো। এরপরে আরো 1 বছরের জন্য এক্সটেন্ড করতে পারবো। এইভাবে আমি এক্সটেন্ড করে করে আমি কন্টিনিউ করতে পারবো। এবার আসেন সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে কি, ডিফাই ক্লাব একটা ইন্স্যুরেন্স লঞ্চ করেছে। অনেকেই আছে আমাদের যারা হয়তো এট এ টাইম বড় স্টেকিং করতে পারবে না। তো প্রথমে ডিফাই ক্লাব শুধুমাত্র যারা ইনকাম করে তাদের জন্য এই সুযোগটা রেখেছিল। আমাদের একটা আপডেটেশন হচ্ছে, এই আপডেটেশনের পরে যে কেউ চাইলে 100 কয়েন দিয়ে ইন্স্যুরেন্সটা নিতে পারে, এবং ইনকামের জন্য না, সে তার ডাইরেক্ট সে টপ আপ করে এই কয়েন, এই ইন্স্যুরেন্স সাবস্ক্রিপশন নিতে পারে। এতে কি হবে, 100 কয়েন কিনতে হয়তো একটা লোকের বাংলাদেশি টাকায় 250-300 টাকা খরচ হবে, কিন্তু এই লোকটা কাভারেজ পাবে 1 মিলিয়ন ডি কয়েনের। 1 মিলিয়ন ডি কয়েন, 10 লক্ষ ডি কয়েন পাবে। এবং সেটা 10,000 করে পরবর্তী 100 মাস পাবে। 10,000 করে 100 মাস পাবে। উদাহরণ হিসাবে আমি আজকে ইন্স্যুরেন্স করেছি, 100 ডি কয়েন দিয়ে ইন্স্যুরেন্স করেছি। আমার খরচ কত? আমার খরচ হয়েছে 250 থেকে 300 টাকা দিয়ে আমি কয়েন কিনছি, আমি ডিফাই ক্লাবের ইন্স্যুরেন্স প্যাকেজটা নিছি। আল্লাহ না করুক আমি কালকে মারা গেছি, আমার বয়স 18 থেকে 70 বছরের মধ্যে, আমি এলিজেবল, আমি সুস্থ আছি। এটা কিছু কন্ডিশন তো আছেই, স্বাভাবিক। কন্ডিশনগুলো আপনি যখনই এটা সাবস্ক্রাইব করবেন তখন দেখে নিবেন, বা কন্ডিশনগুলো আমরা আরো ডিটেলস পাবো। তো আমার এইটা কি হলো, 1 মিলিয়ন কয়েন আমি পাবো। এখন আমি তো নাই দুনিয়াতে, কে পাবে? আমার ফ্যামিলি পাবে। আমার ওই সেন্টারটাতেই, যে সেন্টারটা আমার আছে ওইটাতেই ক্রেডিট হবে এটা, প্রতি মাসে 10,000 করে। আচ্ছা দেখেন, আমি নাই পৃথিবীতে, তাহলে প্রথম কথাটা হচ্ছে আমি নাই, আমি পৃথিবীতে কাজ করতে পারছি, আমার ফ্যামিলি আছে। তাহলে আমার ফ্যামিলির বেঁচে থাকতে গেলে, ফ্যামিলি চলতে গেলে টাকার প্রয়োজন হবে। আগামী মাসেই আমি ধরেন 10,000 ডি কয়েন পাচ্ছি। 10,000 ডি কয়েন আজকে আমি যে দামে কিনছি ওই দামে যদি তাকে বাড়ে নাই ধরেন, তাহলে আমার ফ্যামিলি পাচ্ছে কত? 25,000 টাকা। 25 থেকে 30,000 টাকা। 10,000 ডি কয়েন 25 থেকে 30,000-এর মধ্যে এটার প্রাইস। এরপরের মাসে আবার 25 থেকে 30,000, এরপরের মাসে আবার 25 থেকে 30,000, এইভাবে। এখন আপনি হয়তো বলবেন যে ভাই, একটু আগে আপনি বললেন যে ডি কয়েনের প্রাইস বাড়তে পারে, ডি কয়েনের প্রাইস কমতেও পারে। হ্যাঁ, কমলে আপনি একটু কম পাবেন। আর যদি বাড়ে ধরেন, একটা ডি কয়েনের ভ্যালু 2 সেন্ট থেকে 4 সেন্ট হয়ে গেছে, তাহলে আপনার মাসে 50,000 টাকার উপরে ইনকাম পাবে আপনার ফ্যামিলি। 50,000 করে। পরবর্তী ধরেন প্রথম 6 মাস আপনি 20-25 হাজার করে পাইছেন, 10,000 কয়েন বেচছেন আপনি 20-25 হাজার করে। পরে যখন 4 সেন্ট হয়েছে আপনি 50,000 করে পাইছেন। আপনাকে টাকা দিচ্ছে না, আপনাকে ডি কয়েন দিচ্ছে, ডি কয়েনটা সেল করে আপনার ফ্যামিলি 50,000 টাকা পাচ্ছে। ডি কয়েনের দাম
6 সেন্ট হয়েছে, আপনার ফ্যামিলি 75,000 টাকা করে এই 10,000 ডি কয়েন বেচতেছে। ডি কয়েনের ভ্যালু 8 সেন্ট হয়েছে, আপনি 1 লক্ষ টাকা পাচ্ছেন প্রতি মাসে। ভাই আপনার, আমার এখানে কত, মাত্র 250 বা 300 টাকার একটা, আমি কি করেছি, আমি এটা ইন্স্যুরেন্স করেছি। তবে কথাটা হইলো, এটার সিস্টেমটা কি, এটার সিস্টেম হচ্ছে আমি আজকে ইন্স্যুরেন্স করেছি, এই মাসে আমি বেঁচে আছি, পরবর্তী মাসে আবার আমাকে এটা রিনিউ করতে হবে, অর্থাৎ আমার সাবস্ক্রিপশন আবার এটাকে রিনিউ করতে হবে, এইভাবে আমার কন্টিনিউ হবে। কেন এটা, আমাদের দেশে যারা ইন্স্যুরেন্স করে এটাকে ইন্স্যুরেন্স বলে না, আমাদের দেশে যেটা, এটাকে বলা হয় যে অনেকটা ডিপিএস এর মতো। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, আপনারা ভিডিওর শুরুতে শোনাচ্ছেন, ওখানে যে ইন্স্যুরেন্স পলিসি, দুবাইতে যে ইন্স্যুরেন্স পলিসি, পৃথিবীর উন্নত বিশ্বে যে সকল ইন্স্যুরেন্স পলিসি, আমাদের দেশে সেভাবে চলে না। আমাদের দেশে 1 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স কাভারেজ পেতে গেলে আমাকে বছরে দিতে হয় 8.5 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা। আর উন্নত বিশ্বে একজন মানুষ, ধরেন সে $100 দিলে $1 মিলিয়ন কাভারেজ পাবে, 100 দিরহাম দিলে 1 মিলিয়ন দিরহামের কাভারেজ পাবে, এরকম। তো ডিফাই ক্লাব এই ইন্টারন্যাশনাল যে ইন্স্যুরেন্স পলিসি সেটাকে আমাদের গোড়দোড়ায় নিয়ে এসেছে। এখন দেখেন, তোরগুড়ায় নিয়ে এসেছে। এখন আমাদের আহ, এই ইন্স্যুরেন্সটা, কেন আমি কথাটা বলছি খেয়াল করে দেখেন, এই ইন্স্যুরেন্সটা যখন আমরা নিচ্ছি, আমি বাংলাদেশি নাগরিক হিসাবে এই সুযোগ পাচ্ছি না, বা ডিফাই ক্লাব, আমি ডি কয়েনের মাধ্যমে এটা নিতে পারছি। অর্থাৎ একটা গ্লোবাল প্ল্যাটফর্ম আসার কারণে, অ্যাক্সেস থাকার কারণে, যেটা আমেরিকা, যেটা ইউরোপ, যেটা জাপান, যেটা আহ, দুবাইয়ের লোক যে সুযোগটা পাচ্ছে, সেই সুযোগটা আমি পাচ্ছি, একই সিস্টেমের আমি পাচ্ছি। এবার আসেন, আপকামিং আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। সো এটা আসলে আমরা এটা নিয়ে আলোচনায় যাব, যেহেতু আপকামিং সেটা নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি না। তো ইন্স্যুরেন্সটা আমরা এখন থেকে কি করব, যারা আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, তারা যদি বড় ধরনের প্যাকেজ কিনতে নাও পারে, তাদেরকে আমরা এই ইন্স্যুরেন্স প্যাকেজের আওতায় নিয়ে আসব। এবার আসেন, আমরা যেটা একটু আগে বলছিলাম যে প্যাসিভ ইনকাম, অর্থাৎ কাজ না করে ডিফাই ক্লাব থেকে ইনকাম করা যায়। এবং এটাকেই আমরা আসলে প্রমোট কেন করছি, কারণ এখনো পর্যন্ত এই সুযোগটা আছে। সুযোগটা ইথারিয়াম ব্লকচেইনেও ছিল। ইথারিয়াম ব্লকচেইনে যদি কেউ স্টেক করতে চায়, তাহলে 32টা ইথারিয়াম কিনতে হবে তাকে। 32টা ইথারিয়াম এক সময়, এক একটা ইথারিয়ামের ভ্যালু ধরেন $100 ছিল বা $50 ছিল, তখন 32টা ইথারিয়াম কিনা খুব বড় ব্যাপার ছিল না। কিন্তু এখন 32টা ইথারিয়াম কিনতে গেলে প্রায় $60,000 লাগে। তাহলে কয়জন পারবে ইথারিয়াম ব্লকচেইনে এসে স্টেক করতে? এক সময় কিন্তু ইথারিয়ামের দামও মাত্র 51 সেন্ট ছিল, 51 সেন্টে এটা শুরু হয়েছিল। তো ডি কয়েন এখন আপনাকে 100 ডি কয়েন বা 1,000 ডি কয়েন, 10,000 ডি কয়েন স্টেক করার সুযোগ দিচ্ছে। আপনি সেই স্টেকিং করার সুযোগ নিতে পারছেন। 32টা ইথারিয়াম যারা স্টেক করেছে তারাও কিন্তু বেনিফিট পায়। দুইটা বেনিফিট, একটা হচ্ছে কয়েনের দাম বাড়তেছে ইথারিয়ামের, আরেকটা হচ্ছে কয়েন বাড়তেছে। ঠিক ডিফাই ক্লাব ডি কয়েন বলতেছে, আপনি যে কয়েনটা স্টেক করেছেন, কয়েনের দামও বাড়বে, আবার আপনার কয়েনের সংখ্যাও বাড়বে। কিভাবে বাড়বে? প্রথম যেটা, এটা ডিটেলস বলা আছে, 2%। মনে করেন আমি এখানে 1,000 কয়েন স্টেক করেছি, তাহলে প্রতি সপ্তাহে একবার পাচ্ছি 20টা ডি কয়েন, মাসে কয়টা, 80টা ডি কয়েন, তাহলে 52 সপ্তাহে কয়টা, 1,080টা ডি কয়েন আমি পাচ্ছি। এটা কি, এটা আমি রিওয়ার্ড পাইছি, এটা কিন্তু মূলধন না, এটা আমার রিওয়ার্ড। আফটার 52 উইকস আমার 1,000 ডি কয়েন আনস্টেক হয়ে গেছে। এখন আমি চাইলে এই 1,000ও ক্যাশ করে ফেলতে পারি, আবার চাইলে আমি এই দেন ইউ ক্যান সেল অর রিইনভেস্ট ইউর আনস্টেক কয়েন, আরো 1 বছরের জন্য সেটাকে স্টেক করলে আরো 52 সপ্তাহ আমি প্রফিট পাবো। তাহলে এই 52 সপ্তাহ শেষ হয়েছে, আবার যদি চাই, আবার যদি সুযোগ থাকে, আবার আমি এটাকে আনস্টেক করতে পারবো। অর্থাৎ আমি এখন যে ডিসিশন নিচ্ছি, সেই ডিসিশনের মাধ্যমে আমি এই 52 সপ্তাহে কোনো কাজ না করে 52 সপ্তাহ প্রতি সপ্তাহে আমি ডিফাই ক্লাব থেকে একটা প্যাসিভ ইনকাম, কাজ না করে ইনকাম আমার নিশ্চিত হয়ে যাচ্ছে। এখন এই প্যাকেজটার পরে আমি নিতে পারছি, ধরেন রয়্যাল প্যাকেজ। এখানে আমি যদি 40,000 কয়েন স্টেক করি, 1,000 কয়েন মাসে পাবো, 52 সপ্তাহে 52,000 পাবো, আর হচ্ছে 40,000 কয়েন আমি আনস্টেক হবে করবো। ফাইনালি আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু আমাদের এই প্যাকেজটা এখন বর্তমানে, যেটা আমাদের হট কেক বলা যায়,
ম্যাক্সিমাম লোক এটা নিতে পারছে কয়েনের প্রাইস কম থাকার কারণে, সেটা নিয়ে আলোচনা করি, পুরো আলোচনাটা কাভার হবে যাবে। সবচেয়ে বেশি প্রফিট যেখানে, যদি আমরা ধরেন 1 লক্ষ কয়েন স্টেক করি, 1 লক্ষ কয়েন, তাহলে বর্তমান হিসাবে 2 সেন্ট করে হইলে 1 লক্ষ কয়েনের দাম $2000। তাহলে বাংলাদেশি টাকায় হয়তো সেটা 2.5 লক্ষ টাকা, বা একটু বেশি, 2,52,55,হাজার টাকা। আমি 1 লক্ষ কয়েন স্টেক করলাম, এখানে 3% প্রফিট, আমি 3,000 কয়েন পাচ্ছি। মাসে কত, 12,000। তাহলে টোটাল আমি 52 সপ্তাহে 1,56,000 কয়েন পাচ্ছি, এবং 1,56,000 কয়েন এটা প্রফিট আমার। আর এই 1 লক্ষ কয়েন এটা আনস্টেক হবে ঠিক 1 বছর পরে, 52 সপ্তাহ পরে। আচ্ছা, এবার একটা প্রশ্ন, আমরা অনেকেই এটাকে সহজ বুদ্ধ করি বুঝার স্বার্থে। 1 লক্ষ কয়েন স্টেক করেছি, আমি মাসে 12,000 কয়েন পাইছি, 12%। তাহলে 12% যদি হয়, তাহলে আমার প্রফিট কত দাঁড়াচ্ছে? 1 লক্ষ টাকায়, আমি ধরে নিচ্ছি এখানে 1 লক্ষ 12,000 টাকা। তাহলে আমার 2.5 লক্ষ কত হচ্ছে? আমার 2.5 লক্ষ প্রায় 30,000 টাকা প্রফিট হচ্ছে, 2.5 লক্ষ টাকা, যদি আমি এই প্যাকেজটা নিতে পারি। আচ্ছা, 10% যদি হয়, মনে করেন 10%ও যদি, তাও তো আমার 25,000 টাকা ইনকাম হয়। 10% এই প্যাকেজটা যদি আমরা নিতে পারি। এখন অনেকেই বলবেন যে, আমি ভাই শুনেছি আপনাদের কয়েনের প্রাইস কমে, বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমার একটা ধারণা, বেশিরভাগ মানুষ এটা স্পেকুলেটিভ, বেশিরভাগ মানুষ বলে কয়েনের প্রাইস কমে যায়। যদি কমে যায়, সমস্যা কি? আপনার প্রফিট একটু কম আসবে। আপনি সেক্ষেত্রে ধরেন কয়েনের দাম 10% কম হইলো, 10% থেকে 10% কম হইলো, তাহলে 10,000-এর জায়গায় আপনি 9,000 টাকা পাচ্ছেন 1 লাখে। তাহলে 2 লাখে আপনি 18,000 টাকা পাচ্ছেন, 3 লাখে আপনি 27,000 টাকা পাচ্ছেন। আচ্ছা, ধরেন 20% কমে গেল, আপনি 8,000 টাকা পাচ্ছেন প্রতি লক্ষতে। আচ্ছা, এটাও বাদ দেন, আপনি আপনি যদি 30% কমে যায়, 7,000 টাকা পাচ্ছেন। যদি 40% কমে যায়, তাও 6,000 টাকা পাচ্ছেন। 50% যদি কমে যায়, যে দামে আপনি কিনছেন, তাও 5,000 টাকা পাচ্ছেন। 90% যদি কমে যায়, 90%, অর্থাৎ আপনি কয়েন যে দামে কিনেছে সেই দাম থেকে 90% কয়েনের দাম কমে গেছে, তারপরেও আপনি 1,000 টাকা পাচ্ছেন বা 1,200 টাকা পাচ্ছেন এই প্যাকেজের আওতায় যদি আসেন। আপনি আমাকে বলেন, বর্তমানে একটা ব্যাংক বাংলাদেশে যদি কেউ 1 লক্ষ টাকা সে ফিক্সড ডিপোজিট করে, সে কত পায়? সে বড় জোর 600 বা 650 টাকা বা 700 টাকা পায়। তো একটা কোয়েন আপনি যে পরিমাণ স্টেক করছেন, ধরেন আপনি ওই যে বলে না যে, আমি অবাগা যেদিকে চায় সাগর শুকায় যায়, আপনি ডি কয়েনের দিকে তাকাইছেন, ডি কয়েনের প্রাইস ডাউন হওয়া শুরু হয়েছে। এত অবাগা যদি আপনি আমাকে, আপনাকে মনে করেন, আমি আমাকে মনে করি, এবং এটা যেই দিন আমি শুরু করছি ইনভেস্টমেন্ট সেই দিন থেকে কমছে, কমতে কমতে যদি 90% কমে যায়, তারপরেও ব্যাংক থেকে বেশি ডি কয়েনের প্রফিট করা যায়, একজন ইনভেস্টর করতে পারে। তবে পুরো প্রসেসটা বুঝতে হবে। এখানে আপনি টাকা দিচ্ছেন, টাকা পাবেন, ব্যাপারটা এরকম না। আপনি টাকা আছে, টাকাকে আপনি ডলারে কনভার্ট করবেন, ডলারটাকে আপনি ডি কয়েনে কনভার্ট করবেন, ডি কয়েনে স্টেক করবেন। আপনি যেটা পাবেন সেটা কি, ডি কয়েন, অর্থাৎ ইনপুট আউটপুট দুটোই ডি কয়েনের হিসাব। এখন আমি নেগেটিভটা বুঝাইলাম, যে 90% যদি কমে যায়। আবার কেউ আছে ভাই চান কপালি, মানে কোনো জিনিসে হাত দিলেই শোনা হয়ে যায়, এরকম লোক আছে না? ধরেন আপনি সেই ব্যক্তি, যেই দিন ডি কয়েন কিনছেন সেই দিন থেকে ডি কয়েনের প্রাইস বাড়া শুরু হয়েছে। একটু চিন্তা করে দেখেন, বাড়ছে ভাই, 10% বাড়ছে। তার মানে কি, 1 লক্ষতে আপনি 12,000 পাওয়ার কথা, আপনি 1 লক্ষতে তখন 13,200 টাকা পাচ্ছেন। 10% বাড়ছে। 20% বাড়ছে মানে কি, 30% বাড়ছে মানে কি, ধরেন 50% বাড়ছে, মাত্র 2 সেন্ট থেকে 3 সেন্ট হয়ে গেছে, 2 সেন্ট থেকে 3 সেন্ট হয়ে গেছে। তাহলে আপনি 18,000 টাকা 1 লক্ষতে প্রফিট হচ্ছে আপনার। যদি 4 সেন্ট হয়, মাসে 24,000 টাকা, 1 লক্ষ টাকা। এটা যদি আপনার কয়েনের প্রাইস বেড়ে যায়। এখন কাল সকালে কি মেঘ হবে, মানে বৃষ্টি হবে না রোদ হবে, এটা আমরা কেউ বলতে পারি না। আবহাওয়াবিদরা সেটা একটা পূর্বানুমান করতে পারেন কোন। এখন যদি আবহাওয়াবিদরা পূর্বাভাস করেছেন যে বাতাসের গতি জড়ো হাওয়ায় বইবে, এখন দেখা গেল যে পরবর্তী দিন বাতাস না দিয়ে রোদ দিচ্ছে, এখন আপনি কি লাঠি নিয়ে ওই আবহাওয়াবিদ যে আছে তার মাথা ফাটাবেন? ভাই, সে একটা পূর্ব অনুমান করেছে। পৃথিবীর একমাত্র যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি ছাড়া আগামীকাল কি ঘটবে এই পৃথিবীর কারো কোনো শক্তি নাই বলতে পারবে।
মানুষ তার বুদ্ধি বিবেচনা দিয়ে সে একটা অনুমান করতে পারে, অথবা সে আশা করতে পারে ডিফাই ক্লাব কালকে কোন প্রাইসে পৌঁছবে, এক মাস পরে কি হবে, এক বছর পরে কি হবে, এটা বলা সম্ভব না, কেউ বলতে পারে না। গোল্ডের কি হবে, ল্যান্ডের ব্যবসা কি হবে, আমরা এই পৃথিবীতে এক মাস পরে বাঁচবো কিনা, কালকে বাঁচবো কিনা, এক সেকেন্ড পরে বাঁচবো, এটা কি আমরা বলতে পারি? বলতে পারি না। কিন্তু আমরা আশায় থাকি, আমরা আশা করি, এইভাবে আমরা আমাদের প্ল্যান সাজাই। সেই প্ল্যানটাকে যদি আমরা চিন্তা করি, এটা নেগেটিভ চিন্তাও যদি করি, তাও বর্তমান ট্র্যাডিশনাল ফাইন্যান্সের চাইতে, ব্যাংকের চাইতে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের চাইতে, নেগেটিভের চাইতে নেগেটিভ, 90% নেগেটিভও যদি আপনি চিন্তা করেন, তার চেয়ে আমাদের এই সিস্টেমে আপনার প্রফিট বেশি। আর যদি আপনি পজিটিভ চিন্তা করেন, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, এই এতক্ষণ যে আপনি গরিব ছিলেন বা আপনি ভাবছিলেন যে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, আমি আমার লাইফ কিভাবে চলবে, আমার ফ্যামিলি কিভাবে চলবে, এই টেনশনটা আপনার দূর হয়ে যাবে। আপনি 1 লক্ষ কয়েন স্টেক করেন, আপনার সামর্থ্য আছে 2 লক্ষ করেন, আপনার সামর্থ্য আছে 3 লক্ষ করেন, সর্বোচ্চ আপনি একজন ব্যক্তি হিসাবে 1 মিলিয়ন কয়েন স্টেক করতে পারবেন। 1 মিলিয়ন কয়েন ইকুয়াল টু বাংলাদেশি, এখন ধরেন 20,000 ডলার। আচ্ছা, আপনি এর চাইতে বেশি করতে চান, 20,000-এর জায়গায় মনে করেন আপনি 40,000 ডলার আপনি এবং আপনার ওয়াইফের নামে করে ফেলেন। আচ্ছা, বিয়ে করেন নাই, আপনি মাকে প্রিফেয়ার করেন, আপনি মায়ের নামে একটা সেন্টার খুলে ফেলেন। আচ্ছা, বাপ আছেন, বাপের নামে খুলে ফেলেন আরো 1 মিলিয়ন। অর্থাৎ আপনি আপনার ফ্যামিলিতে এক একজন সদস্যের নামে 1 মিলিয়ন করে কয়েন স্টেক করতে পারবেন। বাট একজন ব্যক্তি 1 মিলিয়নের উপরে স্টেক করতে পারবে না এট এ টাইম। আশা করি বিষয়টা ক্লিয়ার। সো আপনি এখানে প্রফিট পাচ্ছেন কত, প্রতি সপ্তাহে 3% এবং মান্থলি 12%। মান্থলি হিসাবটা কেন আসে, আমরা আসলে আমাদের প্রেক্ষাপটে আমরা এটাকে হিসাব করি। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন এই ইনকাম পাওয়ার জন্য আবারও বলছি, এটা কোনো শর্ত সাপেক্ষ ইনকাম না, এটা ফুললি প্যাসিভ ইনকাম। দ্যাট মিন্স এটা কিসের ইনকাম, এটা আপনি কাজ না করে ইনকাম। এবার আমরা আসবো যে কাজ করে ইনকাম কিভাবে করা যায় সেই আলোচনায়। এখন এই আলোচনাতে আমরা যাচ্ছি কেন, কারণ আমরা অনেকেই মিলিয়নিয়ার হতে চাই। সো মিলিয়নিয়ার হতে চাইলে এই যে ডি কয়েনটা, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, আমরা এখানে 50, 52 জন, 55 জন আছি, তাহলে 800 কোটি মানুষের কাছে আমি ডিজিটাল দুনিয়াতে এটা ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, টুইটার এইভাবে লিঙ্ক শেয়ার করে মানুষকে অ্যাওয়ারনেস করতে পারি। আবার চলার পথে আমাদের সামাজিকতায় এটাকে অফার করতে পারি। কেউ যদি ডি কয়েনটা স্টেক করে আমার রেফারেল লিঙ্ক ইউজ করে, আমি 5% ইনস্ট্যান্ট পেয়ে যাব। মজার ব্যাপারটা, আমার রেফারেল লিঙ্ক যে ইউজ করবে সে আমার সাথে পার্মানেন্টলি তার এই রেফারেল লিঙ্কটা কানেক্ট হয়ে যাবে। আজকে সে 10,000 কয়েন স্টেক করেছে, আমি 500 কয়েন পাইছি, সে 6 মাস পরে 1 লক্ষ কয়েন স্টেক করেছে আবার, তাহলে ওখান থেকে আমি 5,000 কয়েন পেয়ে যাব। আমাকে নতুন করে আর রেফারেল লিঙ্ক দিতে হবে না, এটা ফিক্সড হয়ে যাবে। অর্থাৎ এটা এমন ভাবে ফিক্সড হবে, 1 বছর পরে সে আবার রিস্টেক করেছে, আবার 5% আমি পেয়ে যাব। এইভাবে সে লাইফ টাইম যতবার ডি কয়েন স্টেক করবে, সে স্টেক অথবা রিস্টেক, স্টেক বা রিস্টেক, ততবার আমি 5% পাবো। এখন আপনি চিন্তা করে দেখেন, আমি চিন্তা করে দেখি, আমি যদি 100টা লোককে এইভাবে রেফার করতে পারি। একটু আগে আপনারা ভিডিওতে দেখেছেন সনু শর্মা, সেই ইন্স্যুরেন্সের রেফারেল লিঙ্কটা শেয়ার করেছে। আমরা অনেকেই মনে করি যে রেফারেল লিঙ্ক কাউকে দিব, এটা মনে হয় শরমের ব্যাপার, এটা মনে হয় লজ্জার বিষয়, এটা প্রেস্টিজ ইস্যু। ভাই, এই পৃথিবীটাই চলে রেফারেলের উপরে। আপনি আমি এই দুনিয়াতে একটা রেফারেল, আমার মা বাপের রেফারেলে আসছি, আদম হাওয়ার এই রেফারেলেই কিন্তু আজকে 800 কোটি মানুষ হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এই দুনিয়াতে রেফারেল সিস্টেমই চলে, রেফারেল ছাড়া কেউ আসতে পারে না। সো এর পরের বিষয়টা যদি আমরা যাই, বাইনারি ইনকাম। এখন বাইনারি ইনকাম, ওই যে আদম হওয়ার কথা যে বললাম, যে এরপরে কি হয়েছে, 2 থেকে 4 হয়েছে, 4 থেকে 8 হয়েছে, এভাবে জুড়ায় 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 এটা 800 কোটি হয়েছে। তো ডিফাই ক্লাবে আপনি একজন ব্যক্তি, আপনি লেফট এন্ড রাইটে দুইটা ব্যক্তিকে এখানে আনতে পারেন। দেন ওই দুইটা ব্যক্তি আরো 4টা ব্যক্তিকে আনতে পারে, 4টা ব্যক্তি 8টাকে আনতে পারে, এইভাবে একটা নেটওয়ার্ক বা একটা কমিউনিটি আপনি তৈরি করতে পারেন। এই টোটাল কমিউনিটি যারা আপনার ডাইরেক্ট রেফারেল অথবা আপনার রেফারেলের রেফারেল, এই বাইনারি স্ট্রাকচারে যত লোক আপনার এখানে আসবে এবং তারা যত ডি কয়েন স্টেক করবে, প্রত্যেকটা থেকে আপনি বেনিফিট পাবেন। আপনি জিরো র্যাঙ্ক, প্রথমে শুরু করেছে র্যাঙ্ক 0, আপনি 3,000 ডি কয়েন পার ডে ইনকাম করতে পারবেন। কি হিসাবে? 6%। এটা ডাইরেক্ট রেফারেল না, এটা আলাদা বাইনারি ইনকাম 6%। যদি আপনি সেকেন্ড র্যাঙ্কে যান,
অ্যাগেইন 6%, থার্ড র্যাঙ্কে 6%, ফোর্থ র্যাঙ্কে 6%, ফিফথ র্যাঙ্কে গিয়ে আপনার ক্যাপিং বেড়ে যাবে, 5000 হয়ে যাবে, আপনি পার্সেন্টেজ বেড়ে যাবে, সেভেন্থ হয়ে যাবে। তারপর সিক্স র্যাঙ্কে 5000 আবার বেড়ে যাবে, 5000, 8%। সেভেন্থ র্যাঙ্কে আপনার ক্যাপাসিটি বেড়ে যাবে 7000, 8%। এইট র্যাঙ্কে গিয়ে 7000 ক্যাপাসিটি বেড়ে যাবে, 9%, 7000, 9%। 10 নম্বর র্যাঙ্ক, যেটা আমাদের সেলিব্রিটি বললেন ক্লাব ডাইরেক্টর, 10,000 ডি কয়েন আপনি পাবেন, 10%। অর্থাৎ একজন লোক, সে জিরো পজিশনে যদি থাকে, সে 3000 কয়েন প্রতিদিন ইনকাম করতে পারে টিম থেকে। এইভাবে 3000 থেকে 5000, 7000 করে সর্বোচ্চ 10,000 কয়েন একদিনে ইনকাম করা যায়, এবং এটা ডেইলি ম্যাচিং। অর্থাৎ একজন লোক যদি চায় এখানে 90,000 ডি কয়েন প্রতি মাসে ইনকাম করতে পারে, এবং তার র্যাঙ্ক যদি ক্লাব ডাইরেক্টর পর্যন্ত পৌঁছে, তাহলে সে 3 লক্ষ ডি কয়েন ইনকাম করা সম্ভব হবে একটা পজিশন থেকে, একটা পজিশন থেকে। তবে এখানে কি করতে হবে, সেল করতে হবে। মানে আপনার প্রফিটটা এইভাবে 6, 7, 8, 9, 10 করে হিসাব আসবে। আপনার সেল যত বাড়বে, ইনকাম তত বাড়বে। তো সেল বাড়বে কিভাবে? সেল বাড়বে আপনি নেটওয়ার্ক বাড়ানোর মাধ্যমে। আজকে আমাদের বাংলাদেশে প্রায় 10,000 আইডি আছে। তা 10,000 আইডি কিভাবে হলো? ধরেন আমি এখানে একটা রেফারেল দিয়েছি, উনি দিয়েছে আরো দুইজনকে, তারপর 4 জন, 8 জন, 10 জন, এইভাবে যত ইনক্রিজ হয়েছে, এইভাবে আস্তে আস্তে 10,000 হয়েছে। এই 10,000 দেখা যাবে কালকে গিয়ে 1 লক্ষতে পৌঁছে গেছে, 1 লক্ষ থেকে 10 লক্ষ হবে। কারণ কি, প্রত্যেকে তার বাইনারি করতেছে। সো 10 লক্ষ লোক যখন প্রতিদিন 100 কয়েন যদি সেল করে, তাহলে প্রতিদিন কি সেল হয়? আজকে যে সেল করতেছে না, কালকে হয়তো সেল করবে, কালকে যে যে সেল করে না, পরশু দিন সে সেল করবে। বাট আমি প্রতিদিনকার বেনিফিট এইভাবে পেতে থাকবো। তারপর হচ্ছে কি র্যাঙ্ক রিওয়ার্ড। র্যাঙ্ক রিওয়ার্ডটা, আমি প্রথম র্যাঙ্ক হচ্ছে আমার সোলজার। এইটা হচ্ছে একটা সিগনিফিকেন্স ডিফাই ক্লাবের। অর্থাৎ একজন ব্যক্তি ম্যাক্সিমাম প্ল্যান, যেগুলো মার্কেটিং প্ল্যান, ডিরেক্ট রেফারেল, যারা বাইনারি করে বাইনারি, এটা সুপার বাইনারি। সুপার বাইনারিতে কি হয়, অন্যান্য র্যাঙ্ক রিওয়ার্ডে একটা আপনি র্যাঙ্ক অ্যাচিভ করেছেন, আপনার হাতে একটা মোবাইল ধরায় দিয়েছে বা একটা বিদেশ সফর শেষ। ডিফাই ক্লাব বলতেছে আপনি একটা র্যাঙ্ক করেছেন, এই একই বেনিফিট আপনি 50 টাইমস, 50 বার পাবেন। যেমন আপনি সোলজার হয়েছেন, লেফটে 1000, রাইটে 1000, আপনার 10টা ডি কয়েন ইনকাম হবে প্রতি মাসে। তবে একটা এখানে আপনাকে সেলস টার্গেট দেওয়া হয়েছে, 50টা ডি কয়েন আপনি প্রতি মাসে আপনার রেফারেলে সেল করবেন। একজন থেকে হইতে পারে, 50 জন থেকে হইতে পারে। তারপর লেফটে 10,000, আরো 10,000, আরো 10,000 হয়েছে, আপনি 50টা পাবেন, 250 হবে। তারপরে 30,000, 30,000, 100 ডি কয়েন। এইভাবে লাস্ট যে পদবি, সেটাতে আপনি 20,000 ডি কয়েন প্রতি মাসে পাবেন। যিনি 20,000 ডি কয়েন পাচ্ছেন প্রতি মাসে, উনার জন্য একটা টার্গেট আছে, মাসে 1 লক্ষ ডি কয়েন। এখন প্রত্যেকটা র্যাঙ্ক হোল্ডারকে এখানে মান্থলি একটা সেলস টার্গেট দিয়ে দেয়া হয়েছে। এটা কেন হয়েছে? দেখেন, আমি একটা জিনিস বলেছি যে এখানে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম, দুই ধরনের ইনকাম করা যায়। আপনি যদি প্যাসিভ ইনকাম করতে চান, কোনো কাজ না করে ইনকাম করতে চান, শুধুমাত্র আপনি স্টেক করবেন। আর যদি আপনি মনে করেন যে আমি পারফরমেন্স করব, তাহলে আপনাকে ডাইরেক্ট রেফারেল, বাইনারি এবং র্যাঙ্ক রিওয়ার্ড, র্যাঙ্ক অনুসারে আপনাকে একটা টার্গেট অ্যাচিভ করতে হবে। এটা কেন দিয়েছে? একটা জিনিস দেখেন, একটা দেশে যদি 20 কোটি জনগণ থাকে, আর 20 কোটি যদি সরকার থেকে বসে খেতে চায়, তাহলে সেই সরকার ফল হইতে বেশি সময় লাগবে না, সেই রাষ্ট্র ভিখারি হইতে বেশি সময় লাগবে না। কারণ কি, সবাই সরকারের উপরে তাকায় আছে। সো এখানে র্যাঙ্ক ডিফাই ক্লাব দিয়েছে। এটা কোনো এইভাবে না যে সরকারি ফান্ড থেকে আপনি আমি একটা পদ পাইছি, সরকারি চাকরি পাইছি, আমরা শুয়ে শুয়ে খাবো। সরকারি চাকরিতেও আমাকে কি করতে হয়, আমাদের দেশের প্রেক্ষাপটে হয়তো চিন্তা ভাবনা অন্য, কিন্তু আমাকে কাজের আওতায় আসতে হয়। অর্থাৎ আপনি যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী, তাদের দেশে তাকেও কিন্তু জবাবদিহিতা করতে হয়। তা আমরা আমাদের দেশে কি দেখি, প্রধানমন্ত্রী হয়েছে মানে কি, উনার কিচ্ছু নাই, উনি সবকিছু পেয়ে গেছে। দুনিয়াতে উপরে আল্লাহ তালা আছে, নিচে আমাদের প্রধানমন্ত্রী আছে, উনি যা চাইবেন উনি তাই করবেন। এবং বিগত সময় আমরা দেখেছি, উনার অর্ডার ছাড়া বাংলাদেশের পাতাও নাকি নড়তো না। তো এই যে প্রিভিলেজ দেয়া, মানে আপনি ক্লাব ডাইরেক্টর হয়ে গেছেন, আপনাকে ডিফাই ক্লাব এটা রাখে নাই। ডিফাই ক্লাব আপনাকে প্রথম, যিনি সোলজার থেকে লাস্ট ক্লাব ডাইরেক্টর, সবার একটা সেলস টার্গেট রাখছে। এই সেলস টার্গেট কেন রাখছে? যাতে ডিফাই ক্লাবের এই কার্যক্রমটা স্ব স্ব অবস্থান থেকে সবাই কন্টিনিউ করে, এবং এই সেলটা
কন্টিনিউয়াস হয়, যখন সেল কন্টিনিউয়াস হবে, কমিউনিটি কন্টিনিউয়াসলি বিল্ডিং হইতে থাকবে, বিল্ডিং হইতে থাকবে। অর্থাৎ এগুলো হচ্ছে ডাইরেক্ট সেলস। ডাইরেক্ট সেলস আপনি নিউ পিপলস যখন ব্রিং করবেন, টপ টু বটম যখন সবাই ফাংশন করবে, তখন এই সিস্টেমটা কেউ আটকাইতে পারবে না। অর্থাৎ একটা দেশের প্রত্যেকটা জনগণ অথবা যারা দায়িত্বপ্রাপ্ত সবাই যখন দায়িত্ব পালন করবে, সেই জাতিকে কেউ আটকায় রাখতে পারবে না। সো ডিফাই ক্লাব এমন একটা কমিউনিটি তৈরি করছে যে কমিউনিটিতে টপ টু বটম সবাই অ্যাক্টিভ থাকবে, স্পেশালি যারা বিভিন্ন র্যাঙ্ক অ্যাচিভ করেছে। র্যাঙ্ক অ্যাচিভ করা মানে আমি সরকারি চাকরি নেওয়া না বাংলাদেশের। র্যাঙ্ক অ্যাচিভ করা মানে আমি একটা দায়িত্ব পালন করা কমিউনিটির তরফ থেকে, কন্টিনিউয়াস আমার এফোর্টটা দেয়া, এবং এই এফোর্টটা হচ্ছে কি আমি স্টেকিং বাড়ানো। যত স্টেকিং বাড়বে তত ব্লকচেইন মজবুত হবে, তত কমিউনিটি মজবুত হবে, তত সেলস আপ হইতে থাকবে। আর যখন সেলস চলমান থাকবে, তখন আমরা যারা এখানে স্টেক করেছি তারা রিওয়ার্ড এবং এটাকে ক্যাশ করা আমাদের জন্য কোনো সমস্যা হবে না। সো এটা হচ্ছে আমাদের একটা পদ্ধতি, যে পদ্ধতি কে বলা হচ্ছে বাইনারি পদ্ধতি। বাট ডিফাই ক্লাব এটা শুরুতে বাইনারি পদ্ধতিটাকে সে বেছে নিয়েছে কেন? কারণ পৃথিবীতে সবচেয়ে স্ট্রং পদ্ধতি এবং মানুষকে টিচ করার জন্য নেটওয়ার্ক মার্কেটিং এর চাইতে ভালো কোনো লেসন আর হইতে পারে না। কেন? এখানে যারা শিখায়, যারা অর্থাৎ আপলাইন বা মেন্টর যারা, এরা এত চমৎকার ভাবে শিখাইতে পারে জিনিসগুলোকে, অনেক কঠিন, অনেক সায়েন্টিফিক, অনেক রকেট সায়েন্সকেও এরা সহজবুদ্ধভাবে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারে। যেমন একটু আগে আমরা সনু শর্মার কথা দেখেছি, যারা নেটওয়ার্ক মার্কেটিং করে তাদের কথার স্টাইলটাই এরকম যে সহজে তারা কঠিন বিষয়কে বুঝাইতে পারে। তো ডিফাই ক্লাব চিন্তা করেছে যে আমি টোটাল ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, অর্থাৎ যেটা পৃথিবীকে আগামী দুনিয়া হবে, আগামী দুনিয়ার টোটাল অর্থনীতির একটা বড় অংশ চলে আসবে এইটার আওতায়, এরকম একটা বৃহৎ প্রজেক্টকে মানুষের দোরগোড়ায় নিতে গেলে, মানুষকে সহজবুদ্ধ করে আমি যদি এটাকে কন্টিনিউ করতে চাই, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর কোনো বিকল্প নাই। আর নেটওয়ার্ক মার্কেটিং এ বাইনারি পদ্ধতি খুব সহজে কানেক্ট হয়ে যায়, খুব সহজে টপ টু বটম লোক একটা ফিলোসফিতে, একটা অর্গানোগ্রামে, স্ট্রাকচারে চলে আসে, এবং এটা ডুপ্লিকেশন হয়। টপ যে ব্যক্তিটা তারপরে আরে কিছু টপ তৈরি করে, এইভাবে দেখা যায় যে এটা চলমান থাকে। সো ডিফাই ক্লাব এটাকে এইভাবে বেছে নিয়েছে। বাট ডিফাই ক্লাব বলছে যে আমি শুধু ব্যবসায়িক কার্যক্রম না, সে চ্যারিটি করছে এবং সে ইকোসিস্টেম ডেভেলপ করছে। এই ইকোসিস্টেমের মধ্যে প্রথমেই সে যেটা নিয়েছিল ফরেক্স। আপনারা জানেন যারা ফরেক্স ট্রেডার তাদের জন্য আমাদের একটা কোলাবোরেটেড ব্রোকারেজ হাউস আছে, যে যারা ফরেক্স ট্রেড করতে চায় তারা এটা করতে পারবে। তারপর ডি কমার্স চালু হচ্ছে, ই কমার্সের আদলে ডিসেন্ট্রালাইজ কমার্স। ডি ব্যাংক চালু হচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আলোচনায় এনেছি ডিফাই ওয়ালেট, ব্লকচেইন, এগুলো তৈরি হচ্ছে। অর্থাৎ এগুলো হচ্ছে ইকোসিস্টেম। এগুলো কি করবে? ডিফাই ক্লাবকে আরো স্ট্রং করছে, তার টোটাল অ্যাক্টিভিটিকে। বাট ফাইনালি যে জিনিসটা আমরা দেখতে পাই যে ডিফাই ক্লাবের, সেটা হচ্ছে তার এক্সচেঞ্জটা, যেটা একটু আমরা টাচ দিয়েছি, যে এক্সচেঞ্জের মধ্যে কি হয়েছে, যে ডিফাই ক্লাব এটাকে ফুল ডিসেন্ট্রালাইজ একটা স্টেকিং পুল দিয়েছে, আপনারা জানেন। এবং যে এক্সচেঞ্জে গিয়ে আমরা অন্যান্য কয়েনও ট্রেড করতে পারছি, আমরা লিকুইডিটি প্রোভাইড করতে পারছি। সবচেয়ে বড় জিনিস হলো আমরা যেটা বলেছিলাম যে প্যাসিভ ইনকামটা, অর্থাৎ বাইনারি পদ্ধতিতে যখন কেউ একজন স্টেক করে, সে 1 বছরের জন্য স্টেক করে। এখন এই পদ্ধতি যখন 2 বছর ছিল, অর্থাৎ 2 বছর বা 1.5 বছর পরে ডিফাই ক্লাব দেখেছে যে কিছু কিছু লোক আছে হয়তো 1 বছরের জন্য সে স্টেক করবে না, 1 বছর ডিফাই ক্লাব টিকবে কিনা এরকম একটা স্পেকুলেশন তাদের মধ্যে ছিল, একটা ডাউট ছিল। অথবা অনেক মানুষ আছে যারা হয়তো চিন্তা করছে যে আমি 1 বছরের জন্য একটা ইনভেস্টমেন্টে আমি যাব না, আমি একটু ট্রাই করতে চাই। তো ডিফাই ক্লাব আরো ফ্লেক্সিবল করে দিয়েছে। কিসের মাধ্যমে? স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে। এটা এক্সচেঞ্জে আমি স্টেক করছি, আমি যদি এখন স্টেক করে 10 মিনিট পরে আনস্টেক করতে চাই, এটা করতে পারবো। 10 দিন পরে চাই, করতে পারবো। অর্থাৎ একদিনও যদি আমি রাখি, একদিনের প্রফিট আমি পাবো। একদিন পরে আমি আমার মূলটা যে কয়েন সেটা আনস্টেক করতে পারবো, 10 দিন পরে আনস্টেক করতে পারবো। এইভাবে একটা পদ্ধতি ডিফাই ক্লাব নিয়ে এসেছে। এবং এইটা আসার পরে টোটাল ডিফাই ক্লাবে যারা আসলে এগেইনস্টে ছিল, যারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা করত, তাদের মুখ বন্ধ হয়ে গেছে। কারণ কি? গত 1 বছরেরও বেশি সময় থেকে
যে কেউ যখনই সে আনস্টেক করতে চেয়েছে তখনই কয়েন আনস্টেক হয়ে গেছে। এখন ধরেন আপনি আমি প্রপাগান্ডা করলাম যে কোনো একটা ব্যাংক, এই ব্যাংকটা কালকে বন্ধ হয়ে যাবে। এখন নিউজ আসলো, আমার ওই ব্যাংকে 1 কোটি টাকা আছে, আমি চেক দিলাম, চেক দেওয়ার পরে আমাকে টোটাল 1 কোটি টাকা ক্যাশ করে ব্যাংক আমাকে দিয়ে গেল বা দিয়ে দিল আমার কাছে। এখন ধরেন কালকে যদি ব্যাংক বন্ধ হয়ে যায়, তাহলে আমার টেনশনটা কি? এখন দেখা গেল পরের দিন আবার নিউজ হয়েছে, দেন আরো লোক, যতজন লোক আছে প্রত্যেকটা লোক সে তার ব্যাংক থেকে টাকা তুলে ফেলছে, ব্যাংক দিয়ে দিছে। এখন সবাই যখন টাকা দিয়ে দিছে, এরপরেও ব্যাংক টিকে আছে, সবার টাকা দেওয়ার পরে ব্যাংক টিকে আছে, ব্যাংকের সাইনবোর্ড আছে। এর পরের দিন বলেন ওই পত্রিকাওয়ালা ওই মিডিয়া কি নিউজ করবে? নিউজ করার কিছু আছে? এবং কাদের মধ্যে সে বইটা তৈরি করবে? কারণ কি, প্রত্যেকটা লোক সে তার টাকাটা উইথড্র করে ফেলেছে, এখন তার ব্যাংক তার কার্যক্রম রানিং করেছে। এখন অনেক লোক আছে ডিফাই ক্লাবের উপরে এরকম একটা প্রপাগান্ডা করেছিল যে ডিফাই ক্লাব কালকে বন্ধ হয়ে যাবে, 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে, এরকম অনেক অলিয়া উলিয়া জ্যোতিষ, মানে নামদারি বন্ড আইসা স্পেকুলেশন করেছে। অনেককে বলে দিত আমাদের যারা ফিল্ড লেভেলে কাজ করে, এ লিখে নাও 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে, 6 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। ডিফাই ক্লাব বন্ধ করে দিছে হেদের মুখ। কেমনে বন্ধ করছে? বলছে ভাই আপনার টেনশন কেন, আপনার যা কয়েন আছে আপনি কালকে ওয়েট কেন করবেন, আপনি এই মুহূর্তে এখন স্টেক করেছেন, 10 সেকেন্ড পরে আপনি কয়েনটা আনস্টেক করে ফেলেন। তো অনেক লোক যারা এটা দেখছে, তারা কয়েনটা স্টেক করে আনস্টেক করে এইভাবে একটা নির্দিষ্ট লোক যারা এটাকে প্র্যাকটিস করেছে তাদের বিলিফ তৈরি হয়ে গেছে। আরে যে লোক আমারে ভুল বুঝাইতেছে সে তো গন্ডমূর্খ, সে তো আসলে অসৎ লোক, সে তো ধান্দাবাজ, সে তো আমারে মিসগাইড করে কেন? সে হিংসা, সে হয়তো ডিফাই ক্লাবের সুযোগ পায় নাই, আমি তারে দাওয়াত দিছি, সে ভাবছে সে আমার ডাউনলাইন হয়ে যাবে। সে আমার ডাউনলাইন হবে না, সে আমার ডাউনলাইন বানাবে। এই কারণে আমারে দান্দাবাজি, মানে আমারে মিসগাইড করার চেষ্টা করতেছে। সে যা বলতেছে এটা ঠিক না, এটা তো ডিফাই ক্লাব সেকেন্ডের মধ্যে এটা আনস্টিক করা যায়। আরে ভাই আমার মূলধন দিয়ে দিছে, ব্যাংক এখন বন্ধ হয়ে যাক, তাতে আমার বাপের কি, আমার সমস্যা কি? ব্যাংকের সাথে আমার কি লেনা দেনা? আমি টাকা জমা রাখছি, আমি পেয়ে গেছি। ডি কয়েন আমি স্টেক করছি, আমি পেয়ে গেছি। আমার যদি আরো বয় হয় ডি কয়েন, আমি এটাকে বিটকয়েন বানায় ফেলি, এটা কনভার্ট করে অথবা ইউএসডিটি বানায় ফেলি, তাহলে আমার টেনশনটা কি? যখন এই জিনিসটা মানুষ বুঝতে পেরেছে, প্র্যাকটিস করে বুঝতে পেরেছে, এবং ফুললি ডিসেন্ট্রালাইজ, এখানে কোনো মানে ভাই বন্ধু, কোনো শালা, কোনো আপলাইন ডাউনলাইন কারো কি লাগে না, কোনো পারমিশনের প্রয়োজন নাই। এটা ফুললি ব্লক চেইন, আমি ক্লিক দিব, আমার এটা আনস্টেক হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে উইথড্র হয়ে যাবে, সেকেন্ডের মাধ্যমে আমি ডি কয়েনটাকে ইউএসডিটি বানায় ফেলবো, বিএনবি বানায় ফেলবো, ইথারিয়াম বানায় ফেলবো। এই জিনিসটা প্র্যাকটিস করতেছে, এবং এই প্র্যাকটিসের মাধ্যমে গ্লোবালি ডিফাই ক্লাবের একটা বেস তৈরি হয়ে গেছে। এই কারণে এখন ডিফাই ক্লাব এই 3 বছরে এসে ফাইনালি মানুষ এটা বুঝতে পেরেছে, ডিফাই ক্লাব এমন একটা অর্গানাইজেশন, হতে পারে আমার ইনকাম কম, হতে পারে এখানে প্রফিট কম, এটা রাতারাতি ওভারনাইট কাউকে কোটিপতি হওয়ার সিস্টেম লুবে ফালায় না। বাট ডিফাই ক্লাব একটা অথেন্টিক প্রজেক্ট, এটা একটা অথেন্টিক প্ল্যাটফর্ম। এখানে কেউ যদি ইনভেস্ট করে সে গেইনার হবে, এখানে যদি কেউ কাজ করে সে তার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে। এইটুক আন্ডারস্ট্যান্ডিং একটা নির্দিষ্ট মানুষের কাছে এসে গেছে। এখন আমাদের কাজটা কি? যারা এটা বুঝে না, যাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে নাই, তাদের কাছে ইনফরমেশনটা পৌঁছায় দেয়া। এতে তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। আশা করি আজকের আলোচনা আমরা সবাই আপনাদের সাথে এইটুক শেয়ার করতে সক্ষম হয়েছি। আমি আমি জানি না আজকে, আমার মনে হচ্ছে যে এইটা কোনো একটা জায়গায় এসে আমি রেকর্ডিংটাও করতে পারি না, মানে রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখি।